তো আজকে হচ্ছে 23শে সেপ্টেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 34তম ক্লাস এবং দণ্ডবিধির 14তম ক্লাস। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে দণ্ডবিধির সপ্তদশ অধ্যায়, 17তম অধ্যায়। 17তম অধ্যায় শুরু হয়েছে চুরি থেকে, 378 ধারা থেকে, আর শেষ হয়েছে জালিয়াতিতে। তো দেখেন, চুরি চুরি এটাকে ইংরেজিতে বলে থেফট। চুরি সম্পর্কে আলোচনা করা হয়েছে 378 ধারা থেকে 382 ধারা পর্যন্ত। প্রথমে আমরা চুরির সংজ্ঞা পড়ি। দেখেন, দণ্ডবিধির আন্ডারলাইন করবেন, 378 ধারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে। চুরির অপরাধ বল দিবেন অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত। তার মানে এখানে আমরা পেলাম যে চুরি কখনো স্থাবর সম্পত্তি হতে পারে না। চুরি হবে সর্বদা কি সম্পত্তি? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চুরি কোন ধরনের সম্পত্তি হতে পারে, অস্থাবর সম্পত্তি। অর্থাৎ আন্ডারলাইন করেন, স্থাবর সম্পত্তি যেমন জমি চুরির অপরাধের সাথে সম্পর্কিত নয়। যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির গোল দিবেন, দখলে থাকা, দখলে থাকা শব্দটা গোল দেন, দখলে থাকা গোল দিবেন কোন অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তিটা গোল দেন। উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া, সম্মতি ছাড়াটা গোল দেন। অসাধু উপায়টা করলেন, অসাধু উপায় গ্রহণ করার অভিপ্রায় বা অনুরূপ গ্রহণ করার উদ্দেশ্যে উক্ত সম্পত্তি গোল দেবেন। স্থানান্তর শব্দটা বলবেন, স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। এই যে যতগুলো আমি আপনাদের বৃত্ত দিতে বললাম বা গোল দিতে বললাম, এইগুলো হচ্ছে প্রকৃতপক্ষে চুরির উপাদান। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির দখলে থাকা, মালিকানা না থাকলেও হবে, কি থাকা? দখলে থাকা। কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। ওই ব্যক্তির কি সম্মতি ছাড়া অসাধু ভাগ উপায়ে একটু হলেও কি করে? স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। এর একটা উপাদান যদি না থাকে, তাহলে সেটাকে চুরি বলা যাবে না। প্রত্যেকটা উপাদান থাকা লাগবে। ধরেন সবগুলো উপাদান আছে, বাট আপনি সরল বিশ্বাসে নিছেন, অসাধু উপায় ছিল না, তাহলে এটা কি? চুরি না। বাকি সবগুলো আছে, বাট এটা স্থাবর সম্পত্তি, কি? চুরি কি? হবে না। আচ্ছা, তাহলে আমরা চুরির উপাদানে এবং একটা জিনিস এখানে লক্ষ্য করছেন, চুরির ক্ষেত্রে আমার প্রমাণ করতে হবে দখল। মালিকানা প্রমাণ না করলেও চলবে। মালিকানা হচ্ছে আপনার নফল ইবাদতের মতো, যে মালিকানা প্রমাণ করলে ভালো, না করলে নাই, বাট মেইনলি প্রমাণ করা লাগবে কি? দখল। ধরেন আমি রুবেলদের 50,000 টাকা ব্যাংকে জমা দিতে দিলাম, এখন রুবেলের পকেট থেকে একজন পকেট মার নিয়ে গেল, ওই টাকাটা দখলে ছিল কার? রুবেলের। তাহলে রুবেল কিন্তু ওই 50,000-এর মালিক না। বাট রুবেল এই জায়গায় চুরির মামলা করতে পারবে। রুবেল দেখাবে কি? যে আমি এই টাকার কি ছিলাম? দখলে ছিলাম। মালিক হই না না হই সেটা হলো পরের ব্যাপার, আমার দখলে ছিল কিনা এটাই হচ্ছে কি মূল বিষয়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে চুরির ক্ষেত্রে কোনটি অবশ্যই প্রমাণ করা লাগবে, মালিকানা না দখল? দখল। ধন্যবাদ। উপাদান বা শর্তে চলে আসি। দেখেন, চুরি হয়েছে বলে গণ্য হবে যদি অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দখল হতে গোল, এই যে দখল হতে গোল দিয়ে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করে, টেকিং ডিসঅনেস্টলি। এটা আমরা যখন ওই যে আপনাদের মনে আছে প্রতারণামূলক ভাবে আর ডিসঅনেস্টলি, অসাধুভাবে ছিল 24 ধারায়, প্রতারণামূলক ছিল 25 ধারায়। তাহলে এই যে যে চুরি, এটা কখনো প্রতারণামূলক ভাবে হয় না, এটা হয় কিভাবে? অসাধুভাবে। ধন্যবাদ। তারপরে দেখেন, সম্পত্তিটা অবশ্যই আন্ডারলাইন করেন, অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টি যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদি হতে হবে। উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তি অন্য ব্যক্তির আন্ডারলাইন করেন, দখল থেকে নিতে হবে, পজেশন। সম্পত্তিতে উক্ত ব্যক্তির গোল দিবেন সম্মতি ছাড়া, উইদাউট কনসেন্ট নিবে। চুরি সম্পন্ন হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও প্রকৃতপক্ষে স্থানান্তর করা হয়। মানে একটু হলেও স্থানান্তর আপনার করতে হবে। দেখেন আমাদের লিখিত, হ্যাঁ, সংজ্ঞা, সংজ্ঞা লিখলেই সংজ্ঞা থেকে উপাদান লেখা যায়। এখন লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে নিজের সম্পত্তি কি নিজে চুরি করা যায় কিনা? নিজের সম্পত্তি নিজে চুরি করা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। ধরেন আপনি আইন পাঠ বইটা কয়েক খণ্ড করে বাধাই করতে দিয়েছেন দোকানে, তো উনি বাধাই করে রাখছে, আপনি গেছেন দোকানে, উনি দোকানে নাই, ফাঁকা পাইছেন, দেখলেন যে আমার বই 5-6টা পড়ে আছে, ওনার অনুমতি ছাড়া টাকা না দিয়ে নিয়ে আসছেন। তাহলে বই আপনার, কিন্তু আপনি নিয়ে আসছেন তার সম্মতি ছাড়া, তার অসাধুভাবে, তার টাকা না দেওয়ার অভিপ্রায়, আপনি নিজের সম্পত্তি কি করছেন?
চুরি করেছেন বলে গণ্য হবে। তার মানে নিজের সম্পত্তিও কি চুরি করা যায়। দেখেন, কোনো ব্যক্তি নিজের সম্পত্তি চুরির জন্য অভিযুক্ত হতে পারে। যেমন করিম কবিরের নিকট 10,000 টাকা পাবে, যা কবির পরিশোধ করতে ব্যর্থ হয়। করিম উক্ত ঋণের জামানত হিসেবে কবিরের মোবাইল লিখে দেয়, বললো যে টাকা তো দিতে পারতেছো না, তোমার মোবাইল লিখে দিলাম। কবির পরবর্তীতে কবির উক্ত মোবাইল করিমের সম্মতি ছাড়া নিয়ে যায়। এই ক্ষেত্রে কবির মোবাইল চুরির জন্য দায়ী হবে, যদিও কবির উক্ত মোবাইল ফোনের মালিক। তাছাড়া উক্ত টাকায় করিমের বিশেষ দখল অধিকার আছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দণ্ডিত করা যেতে পারে যদি সে অসাধুভাবে উক্ত সম্পত্তি যার দখলে আছে তার দখলতে কি করে বলেন গ্রহণ করে। তাহলে পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে যে নিজের সম্পত্তি কি চুরি করা যায় কিনা, নিজের সম্পত্তিও চুরি করার দায়ে অভিযুক্ত হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা দখল হতে গ্রহণ এখানে চলে আসি। দেখেন, একটু আগেই বলেছি যে চুরির ক্ষেত্রে অবশ্যই প্রমাণ করতে হবে কি দখল। মালিকানা প্রমাণ করলেও হয়, না করলেও হয়, বাট অবশ্যই প্রমাণ করতে হবে কি দখল। চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি আন্ডারলাইন করেন, মালিকানা গুরুত্বপূর্ণ না, বরং দখল বা পজেশন গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ বলেন? দখল। কারণ যে কোনো ব্যক্তি দখল থেকে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ বা স্থানান্তর চুরি বলে গণ্য হবে। দখল থেকে অস্থাবর সম্পত্তিটি গ্রহণ করা হয়েছে কি হয়নি, দখল থেকে অস্থাবর সম্পত্তিটি গ্রহণ করা হয়েছে কিনা তা গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণ দেখি। করিম 1,00,000 টাকা কবিরের নিকট প্রদান করে ব্যাংকে জমা দেওয়ার জন্য। গণেশ উক্ত টাকা কবিরের সম্মতি ছাড়া অসাধুভাবে গ্রহণ করে। এই ক্ষেত্রে গণেশ চুরি করেছে, যদিও গণেশ উক্ত টাকা মালিক করিমের নিকট হতে গ্রহণ করে নাই। সে কি মালিকের কাছ থেকে নিছে? নাই নাই, সে নিছে এমন কারো কাছ থেকে যে টাকাটা তার কাছে কি তার দখলে ছিল। তাহলে আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন, জেনে রাখা ভালো চুরির ক্ষেত্রে এখানে বেশ কয়েকটা ব্যাখ্যা আছে, নতুন বইতে হয়তো ব্যাখ্যা নিয়ে আলোচনা করতে। ব্যাখ্যাগুলো হচ্ছে এরকম: ওই নিজের সম্পত্তি চুরি করা যায়, আবার যতক্ষণ পর্যন্ত একটা গাছ ভূমির সাথে আছে, আছেন মাহবুব সাহেব, যতক্ষণ পর্যন্ত একটা গাছ কিসের সাথে আছে, ভূমির সাথে আছে। নট অনলি গাছ, যে কোনো সম্পত্তি যতক্ষণ পর্যন্ত ভূমির সাথে আছে, ধরেন বিল্ডিং ভূমির সাথে আছে, এই যে ইট ভূমির সাথে আছে, স্থাবর, যখন এটা ভেঙে ফেলা হবে বা গাছটা কেটে ফেলা হবে তখন এটা কি হয়ে যাবে বাস্তব সম্পত্তি। আপনাদের বরণ করা হবে, বরণটা নিয়ে এসতেছি দাঁড়ান। দেখেন, তখন এটা কি হবে বলেন, যে তখন এটা কি হয়ে যাবে বলেন, ওই স্থাবর সম্পত্তি যদি মাটির সাথে মানে অস্থাবর সম্পত্তি বা মাটির সাথে আছে গণ্য হবে কি বলে, স্থাবর সম্পত্তি বলে। বাট যখন সেটা ভূমি থেকে কি করা হবে, বিচ্ছিন্ন করা হবে, তখন সেটা কি হয়ে যাবে অস্থাবর সম্পত্তি। জেনে রাখা ভালো। তো চলে আসি। দেখেন, চুরির ক্ষেত্রে যে ব্যক্তির সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে হবে যে তার উক্ত সম্পত্তিতে গোল দিবেন প্রকৃত দখল ছিল, আন্ডারলাইন করবেন, মালিকানা প্রমাণ না করলেও চলবে। তাহলে আগেও বললাম যে চুরির ক্ষেত্রে অবশ্যই প্রমাণ করতে হবে কি দখল। যে ক্ষেত্রে কোনো অস্থাবর সম্পত্তি কোনো, এটা আন্ডারলাইন করেন, মৃত ব্যক্তির দখল থেকে অসাধুভাবে গ্রহণ করা হয় বা যে সম্পত্তি কারোর দখলে নেই, আন্ডারলাইন করেন। কারো মৃত কোনো বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে বা সড়ক দুর্ঘটনা হয়েছে, একজনের পকেট থেকে আরেকজন আইফোন নিয়ে গেছে, তাহলে সে মৃত মারা যাওয়ার পর যদি না এটা চুরি না, এখন এটারে বলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, সামনে আমরা পড়বো। বা যে সম্পত্তি কারোরই দখলে নাই, রাস্তায় আপনি একটা মোবাইল ফোন পাইছেন, একটা মোটরসাইকেল পাইছেন, ওই দখলে কারো ছিল না, পড়ে আছে, ওটা যদি আপনি নেন ওটা চুরি না। চুরির ক্ষেত্রে অবশ্যই কারো দখল থেকে নিতে হবে। এখন বিষয়টা আবার ধরেন এই রুমে কেউ নাই, আপনি পড়তে আসলেন, একটা বই আছে বা এই যে প্রিন্টার আছে আপনি নিয়ে গেলেন। এখন না বলতে পারেন যে এই সম্পত্তি তো রুমে কেউ ছিল না, রুমে না থাকলেও বাড়ি টাকার, যার বাড়ি তার জায়গা থেকে তার দখলতে আপনি নিয়েছেন বলে কি হবে গণ্য হবে। কিন্তু রাস্তায় বিশ্ব রোডে যদি থাকে, বিশ্ব রোডের মালিক তো কোনো নির্দিষ্ট ব্যক্তি না, তাহলে সেই ক্ষেত্রে এটা কারো দখলে নাই। বিশ্ব রোডের থেকে যদি আপনি একটা মোবাইল নিয়ে যান তাহলে সেটা কি হিসেবে গণ্য হবে, চুরি হবে না, সেটা অসাধুভাবে আত্মসাৎ হিসেবে গণ্য হবে, সামনে আমরা করবো। বা যে ক্ষেত্রে কোনো হারিয়ে যাওয়া সম্পত্তির কোনো দখলদার পাওয়া যায় না, সেই ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ চুরি হবে না, বরং সেটা অসাধুভাবে আন্ডারলাইন করেন সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে। তো ভালোভাবে মনে রাখেন, ধরেন দুই যাত্রী যাচ্ছে, দুই যাত্রী যাইতে যাইতে ঢাকা যাচ্ছে একসাথে, ধরেন এখন এক যাত্রী দেখা গেল ওই বাসের ভিতর হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন তার পকেট, পার্শ্ববর্তী যাত্রী বুঝতে পারলো যে ইনি তো মারা গেছে, তার পকেটে যা যা ছিল সব নিয়ে এসে চলে গেল। এই জায়গা কি হয় নাই, চুরি হয় নাই, কি হবে অসাধুভাবে সম্পত্তি
আত্মসাৎ। তবে বেঁচে থাকা অবস্থায় যদি নেয় তাহলে আবার কি ঘুমাইছিল নিয়ে গেছে, তাহলে কি চুরি। চুরির ক্ষেত্রে বল প্রয়োগ বা ভয় দেখিয়ে সম্পত্তি গ্রহণ অপরিহার্য না, বরং অসৎভাবে সম্পত্তি গ্রহণ, টেকিং ডিসঅনেস্টলি, অপরিহার্য উপাদান। 378 দ্বারায় ব্যাখ্যা আছে বলতেন 5টি। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে চুরির ব্যাখ্যা আছে 378 দ্বারায় কয়টা? 5টা। আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি, দেখেন চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? জমির অপরাধের সাথে না, দণ্ডায়মান গাছের সাথে না, দালানের সাথে না, কিসের সাথে? স্বর্ণালঙ্কারের সাথে। 2 নম্বর দেখেন, কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব না? নগদ টাকা, আসবাবপত্র, অলংকার, কোন ক্ষেত্রে? জমির ক্ষেত্রে সম্ভব না। তারপর এটা দেখেন 3 নম্বর প্রশ্ন, জামানের সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জামানের জমিতে আমান একটি গাছ কাটে। এক্ষেত্রে ওই যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাটছে, মানে তার উদ্দেশ্যটা কি খারাপ এবং তার সম্মতি ছাড়া কাটছে। আর গাছ যতক্ষণ মাটির সাথে ছিল ততক্ষণ পর্যন্ত তো স্থাবর সম্পত্তি, কেটে ফেলছে অস্থাবর সম্পত্তি হয়েছে, এটা কি হবে? চুরি। কোনটার চেষ্টা? চুরির চেষ্টা। চুরির চেষ্টা তো কোনো সাজা নাই, বুঝতে পারছেন? এ জায়গায় চুরি দেখেন, আর চুরির চেষ্টা হয় না। চুরির চেষ্টা এরকম হতো যে সে গাছ কাটতে গেছিল, বাট আশেপাশে লোকজন দেখে গাছ কাটতে পারে নাই, তখন ওই তো কি চুরির চেষ্টা। ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যাটা পড়ি। কোন স্থাবর সম্পত্তি যতক্ষণ পর্যন্ত মাটির সাথে সংযুক্ত থাকে ততক্ষণ চুরির বিষয়বস্তু বলে গণ্য হবে না, কিন্তু মাটি থেকে বিচ্ছিন্ন করার সাথে সাথে সেটা চুরির বিষয়বস্তু বলে গণ্য হতে পারে। গাছ যতক্ষণ মাটির সাথে সংযুক্ত থাকে ততক্ষণ চুরির বিষয়বস্তু বলে গণ্য হবে না, কারণ দণ্ডায়মান গাছ চুরি করা যায় না। কিন্তু জমিতে দণ্ডায়মান গাছ মালিকের সম্মতি ছাড়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কেটে ফেললে চুরির বিষয়বস্তু বলে গণ্য হবে, কারণ তখন কাটা গাছ চুরি করা যায় এবং তখন উক্ত ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। চুরির প্রচেষ্টা উত্তর হবে না, কারণ চুরির প্রচেষ্টা বলতে কোনো অপরাধ দণ্ডবিধিতে নাই। আচ্ছা দেখেন 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বার, আহ নিম্নের কোন কার্যটি চুরি হিসেবে গণ্য হবে না? চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া, এটা চুরি হবে না। অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা, এটা চুরি। তোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া, এটা পোষা প্রাণী তো অস্থাবর সম্পত্তি। অপরের জমিতে দণ্ডায়মান মাছকে কেটে নিয়ে যাওয়া, এটাও কি চুরি। তাহলে চুরি হবে না কোনটা? রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কি কুড়িয়ে নেওয়া। আমরা চুরির শাস্তিতে চলে আসি, দেখেন চুরির শাস্তি। তাহলে বিথিকা বিশ্বাস আপনি বলেন চুরির সংজ্ঞা বলেন, যে চুরি কাকে বলে? জোরে বলেন, কোটালি পাড়ার লোক। অস্থাবর এবং কারো দখল থেকে নিতে হবে। অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি দখল, এখন আরিফ সাহেবের বইটা আপনি নিয়ে গেলে চুরি হবে এই মুহূর্তে। না, এবং এই মালিকানা ছাড়া, মালিকানা ছাড়া। মানে চুরির উপাদান কি মালিক কি পড়ছি বলেন? তার পাঁচটা উপাদান করছে কোন না? আরিফ সাহেব বলেন যে দ্রুত। স্যার, চুরি প্রথম প্রথম উপাদান আছে, চুরি হতে হবে স্থাবর না অস্থাবর সম্পত্তি। চুরি হতে হবে কোনো মালিকানা না, দখল থেকে নেওয়া। চুরি হতে হবে কোনো দণ্ডায়মান গাছ না, যে গাছ কেটে নেওয়া হয়েছে সেই গাছ। প্রথমেই তো বলা যায়। চুরি হতে হবে কোনো স্যার ওই পাবলিক প্লেস থেকে না, পাবলিক প্লেস থেকে না স্যার, রাস্তা থেকে না। আর কে পাবলিক প্লেসে চুরি হইতে পারে না? পাবলিক প্লেসে চুরি হইতে পারে না? এই দেখ, আমরা কি কোথাও পড়েছি যে পাবলিক প্লেসে চুরি হবে না? ভুল ব্যাখ্যা দিয়ে তো হবে না। শুনুন, যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দখলতে কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে তার সম্মতি ছাড়া একটু হলেও স্থানান্তর করে, সে চুরি করেছে বলে গণ্য হবে, কথা শেষ। খালি পেশাই যাবে না জীবন। দেখেন, আর চুরি পাবলিক প্রাইভেট যে কোনো জায়গা হতে পারে।
আপনি পাবলিক প্লেসে ধরেন রাস্তা দিয়ে রাজপথে হেঁটে যাচ্ছে একজন, তার পকেট মারলেন, এটাই তো চুরি। আচ্ছা, আর প্রাইভেট প্লেস যেরকম একজন মুরগি নিয়ে গেছেন, তার মুরগির খোপ থেকে পিকনিক করার উদ্দেশ্যে নিয়ে গেছেন রাত্রের বেলা, এটা তো মুরগি চুরি, ওটা তো প্রাইভেট। দেখেন, আমরা চুরির সংজ্ঞা পড়লাম, এখন পড়বো চুরির শাস্তি। চুরির শাস্তি আলোচনা করতে 379 থেকে 82 পর্যন্ত। শাস্তিগুলা দেখেন, চুরির শাস্তি প্রথমে যেটা আলোচনা করছে, চুরির শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস, যা 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। এই জায়গায় চুরির সাধারণ শাস্তি আলোচনা করছে। ধরেন, চুরি যদি কেউ করে তাহলে তার শাস্তি হতে পারে 3 বছর পর্যন্ত কারাদণ্ড। এটা সশ্রম হতে পারে, এটা কি পেনাশ্রম হতে পারে, বা অর্থদণ্ড। মানে ওই 3000 টাকা ও অর্থদণ্ড সহ ওই সহটুক কাটেন, সহটুক কাইটে আপনাদের আরো কনফিউজ করে দিছে। মানে হয় তারে 3000 টাকা জরিমানা করবে, আর না হলে কি অর্থদণ্ড দিতে পারবেন, অথবা উভয়। এলো কথা, বুঝতে পারছেন? মানে চুরির ক্ষেত্রে যদি কেউ চুরি করে তাহলে আদালত তাকে কারাদণ্ড ছাড়া শুধু অর্থদণ্ড দিতে পারবে কিনা? 379 ধারায় কি পারবে। ধন্যবাদ। 380 দেখেন, 380 যদি আমরা দেখি, বসত বাড়ি, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি। বসত বাড়ি তো বুঝেন, এই যে আমরা বসত বাড়ি, তাঁবু টেন্ট যেটা বলে ইংরেজিতে, জাহাজ ভেসেল ইত্যাদিতে চুরির শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস, যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। অর্থাৎ আপনি যখন চুরিটা ঘরের ভিতরে গিয়ে করলেন, তখন চুরির শাস্তি কি বেশি, 7 বছর এবং অর্থদণ্ড। 7 বছর এবং অর্থদণ্ড, এটা কত দাঁড়ায়? 380 দাঁড়ায়। ধন্যবাদ। দেখেন, আমরা সামনে 15 জন আছে কিনা জানি না, আমাদের অনলাইনে এখন মেম্বার 15 জন আছে, তাহলে 15 15 30 জন হইতে পারে এখন। দেখেন, অনলাইন আমাদের অফলাইনে তো এখনো অনেকে আসে নাই। তাহলে 379-তে শাস্তি 3 বছর, 80-তে শাস্তি কয় বছর? 7 বছর। আমরা 381-তে চলে আসি। দেখেন, 81, 381, মালিকের দখলের সম্পত্তি গোল দিবেন ক্লার্ক বা চাকর কর্তৃক চুরি। ক্লার্ক বা চাকর। আপনি একটা জিনিস মনে রাখবেন, দণ্ডবিধিতে যখন কোনো কাজ করতেছে ক্লার্ক বা চাকর, তখন তার সাজার পরিমাণ বেড়ে যাচ্ছে। যখন কোনো কাজ করতেছে ঠান্ডা মাথায়, তখন তার সাজার পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? যখন কোনো অপরাধ করতেছে স্বয়ং সরকারি কর্মকর্তা, তখন তার সাজার পরিমাণ কি বেড়ে যাচ্ছে। তাহলে দেখেন, ক্লার্ক বা চাকর কর্তৃক চুরি যে কোনো বর্ণনার কারাবাস, যা আন্ডারলাইন করেন 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এটা কত? 7 বছর। 81। বুঝতে পারছেন? তাহলে 79 দ্বারাই সাজা 3 বছর। আর উড়োজাহাজ, সরি উড়োজাহাজ তো না, জাহাজ, তাঁবু বা বসত বাড়িতে 380-তে 7 বছর। চাকর বা ক্লার্ক, এটা ঘরের ভিতরে করুক বাইরে করুক, চাকর বা ক্লার্ক করলেই সেটা কত? 7 বছর। ধন্যবাদ। এবং দেখেন, 7-এর সাথে আছে বা না, 7-এর সাথে কি এবং। 382 ধারাটা আমরা অনেকেই বুঝি না। দেখেন, 382 ধারায় বললো, চুরি করার উদ্দেশ্যে আন্ডারলাইন করেন মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি অনুষ্ঠান। এখানে একটা জিনিস বুঝেন, এই জায়গা কিন্তু মৃত্যু ঘটাই নাই, আঘাত করে নাই, আটকানোর প্রস্তুতি মানে আটকাই নাই, জাস্ট এই তিনটার প্রস্তুতি নেওয়ার পর চুরি করছে। আমরা অনেকে ভাবি কি, ভুল ব্যাখ্যা দিই, যে চুরি করতে যায় হয়তোবা হত্যা করলে, চুরি করতে গিয়ে হয়তোবা আঘাত দিছে, চুরি করতে গিয়ে হয়তোবা আটকাইছে। বিষয়টা তা না। আপনি ধরেন কোমরে পিস্তল নিয়ে গেছেন চুরি করতে, যদি আমার কেউ ধরে তাহলে আমি পিস্তল দিয়ে গুলি করে দৌড়াইয়া চলে আসবো। আপনি কোমরে যে কোনো ধরেন ছুরি নিয়ে গেছেন, যে আমার ধরলে আমি ছুরিতে ভয় দেখাই বা কোপায় চলে আসবো। তাহলে এই যে যে আপনি প্রস্তুতি নেওয়ার পরে যদি চুরি করেন, তাহলে সেই ক্ষেত্রে মৃত্যু কি কিসের কিসের প্রস্তুতি? মৃত্যু, আঘাত দান, আর একটা হচ্ছে কি আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি অনুষ্ঠান। এটা কত? এটা সাজা দেখেন, গোলদেন সশ্রম কারাবাস, গোল দেবেন সশ্রম কারাবাস, যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে 382 কিন্তু সশ্রম। 382 কি সশ্রম। সাজার পরিমাণও বেশি। দেখেন কয় বছর। আপনাদের ধরেন এরকম একজন ব্যক্তি ঢাকার ফার্ম গেটে ওভারব্রিজ আছে, ফার্ম গেটের ওই ওভারব্রিজের একেবারেই গোড়ায় আছে সেজান পয়েন্ট। তো সে ফার্ম গেটে পকেট মারবে বলে সে দাঁড়ায় আছে,
এবং সে তিনজন ব্যক্তিরে সেট করছে যে একজন তুমি সেজান পয়েন্টের সামনে থাকো, একজন তেজগাঁ কলেজের সামনে থাকো, আর একজন ওভারব্রিজের সিঁড়ির কাছে থাকো। যদি আমি বাই চান্স পকেট মারতে যে ধরা খাই, তাহলে আমরা তোমার অন্য ব্যক্তিকে ঠেলে ঠেলে দিয়ে আমার বাসায় তোমরা চলে আসো। তাহলে এই ক্ষেত্রে ওই তোর দণ্ডিত হবে কত দাঁড়ায় বলেন? 382-তে। কারণ ওই যে আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পরে চুরি, বুঝতে পারছেন? এবং এই ক্ষেত্রে তার সাজা হতে পারে কত? সশ্রম কারাবাস, যা কয় বছর পর্যন্ত হতে পারে? 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। তাহলে আমরা যেটা বুঝলাম, চুরির সংজ্ঞা দিয়েছে 378, আর শাস্তি আছে 79 থেকে 82। শুধু চুরির শাস্তি 3 বছর, 79 ধারায়, 379 ধারায়। আর ঘরে যদি চুরি করে, তাঁবুতে জাহাজে করলে 380-তে 7 বছর এবং অর্থদণ্ড। চাকর করলে 7 বছর এবং অর্থদণ্ড। মৃত্যু, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি করলে সশ্রম কারাবাস 10 বছর পর্যন্ত এবং কি অর্থদণ্ড। তাহলে এটা কি করতে আসলো দেখেন। আচ্ছা দেখেন, তাহলে এই আরিফ সাহেব, তাহলে চুরির শাস্তিগুলো একটু বলে ফেলেন তো। চুরির শাস্তি একদম সহজ। চুরি করবো, শাস্তি হবে 4টে। কারণ 4টে প্লেসের থেকে আমার যখন চুরি হবে তখন 4 প্রকার সাজা হবে। আর কি কি সাজা দ্রুত বলেন, দ্রুত। স্যার, এটা হচ্ছে যে আমি যদি সিম্পল চুরি, সিম্পল কি আবার? তা শুধু চুরির সাজা হ্যাঁ 379, হ্যাঁ তা 3 বছর বা অর্থদণ্ড না হয়। হ্যাঁ আর যদি আমি হ্যাঁ ওই চুরিটা ঘরের থেকে, তাঁবুর থেকে চুরি করি, হ্যাঁ তাহলে 7 বছর এবং অর্থদণ্ড। হ্যাঁ আবার ওই চুরিটা হ্যাঁ যদি মালিকের কাছ থেকে কোনো পিলার চাকর চুরি করে, হ্যাঁ তাহলে ওই সেম হ্যাঁ 7 এবং অর্থদণ্ড। হ্যাঁ আর যদি ওই চুরিটা হ্যাঁ যদি চুরি করতে যে পিস্তল, চাকু এইগুলো মাথায় থাকে এবং তা আটকানো আটকানো মানে আঘাত, আটকানো বলতে তো ঠোঁটে আটকায় যাচ্ছে। জি। তাহলে স্যার সশ্রম 10 বছর হ্যাঁ এবং অর্থদণ্ড। এবং অর্থদণ্ড। এখন অর্থদণ্ড সর্বোচ্চ কত দিতে পারে? স্যার, অর্থদণ্ড সর্বোচ্চ কত দিতে পারে? স্যার অর্থদণ্ড তো জানি না স্যার। অর্থদণ্ড কত দিতে পারে? তার অর্থদণ্ড আচ্ছা দেখেন, ধন্যবাদ। আমরা, হ্যাঁ বলেন। হ্যাঁ কোনটা? বলপূর্বক গ্রহণ। হ্যাঁ হ্যাঁ বলপূর্বক গ্রহণ, বলপূর্বক গ্রহণ এখন পড়িই নাই। বলপূর্বক গ্রহণ পড়ি, তারপরে প্রশ্নটা করেন। পার্থক্যটুকু বোঝার, চুরির ক্ষেত্রে আপনি যার সম্পত্তি নিছেন তার সাথে আপনার কোনো সম্পর্কই নাই, তারে টোটালি না জানাইয়া নিছেন। আর বলপূর্বক গ্রহণ মানে হলো চাঁদাবাজি, যে তুমি কি এই আচ্ছা, শুনেন, শেষ করতে দেন আমারে। আপনারা চুরির ক্ষেত্রে ধরেন, আমি আপনার ঘরে চুরি করতে গেছি, পিস্তল নিয়ে গেছি, যে টুটুল বাক্সির ঘরে আজকে চুরি করব। চুরি করতে যায়, যদি টুটুল বাক্সি আমার ধরে ফেলে তাই আর হত্যা করবো, আমি চলে আসবো, যখন ঘটানে ঘটায় আমি চুরি করে চলে আসবো। এবং আমি ঠিকই ধরেন চুরি করলাম, তাহলে আমি মৃত্যু ঘটাই নাই, তো করি নাই, বা ওই প্রস্তুতি নিয়ে আমি চুরি করতে গেছিলাম, টুটুল বাক্সি টের পাই নাই, এটা হলো 382। আর বলপূর্বক গ্রহণ একটু পরে আসতেছি। বলপূর্বক গ্রহণ হলো চাঁদাবাজি, যে কি অমুক এলাকায় কি বিল্ডিং এর কাজ করবা, করতে চাইলে যদি জীবন বাঁচাইতে চাও তাহলে 50 লাখ টাকা দিবা, 5 সময় দিলাম, নাইলে কিন্তু তোমার হত্যা করা হবে। আচ্ছা আসতেছি, বলপূর্বক গ্রহণ আসতেছি, তখন আর ভালো বুঝবেন। দেখেন তো, চুরির ক্ষেত্রে টোটালি যার সম্পত্তি নিছেন তার কোনো ভয়ও দেখান নাই, সম্মতিও নেন নাই, ভয় দেখাও নেন নাই, এমনিও নেন নাই, এলো সাফ কথা। হ্যাঁ 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 1 নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্নটা ভাই, যে বসত ঘরে চুরির অপরাধের গোল্ডেন সর্বোচ্চ সাজা কি? বসত ঘরে গোল্ডেন সর্বোচ্চ সাজা, এই জায়গা প্রশ্ন ব্যাখ্যা দিতে ভুল, বাট অ্যাকচুয়ালি ব্যাখ্যা ভুল না। বসত ঘরে চুরির আমরা সাজা জানি যে কোনো বর্ণনার কয় বছর?
7 বছর। তাহলে যে কোনো বর্ণনার যদি কারাদণ্ড দিতে চায় সর্বোচ্চ দিতে পারে কত? 7 বছর সশ্রম। তাহলে উত্তর হবে ঘ, 7 বছর সশ্রম কারাদণ্ড ও কি হবে? জরিমানা। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে চলে আসেন। দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? এই জায়গায় আহ, আমরা জানি ঘর থেকে চুরি করলে, তাঁবু থেকে চুরি করলে, জাহাজ থেকে চুরি করলে সাজা হয় কয় বছর? 7 বছর। তাহলে এই জায়গায় দেখেন 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর কোনোটাই নাই। তাহলে আমি নর্মাল চুরির সাজা আছে কততে? 300 কততে? 79তে। 79তে সাজা কয় বছর? 3 বছর। তাহলে উত্তর হবে কয় বছর? 3 বছর। এছাড়া উচ্চ আদালতের নজিরে আছে যে দোকান থেকে কেউ যদি কেউ চুরি করে তাহলে সেটা 380তে পড়ে না, সেটা পড়ে 379তে। বুঝতে পারছেন? উচ্চ আদালতের নজিরে আছে দোকান থেকে চুরি করলে সেটা আসে কততে? 379তে। যদিও এই জায়গায় নজিরের কথা নাই, নজির সাহেবকে যদি চান আমি পরিচয় করাই দেবো, সমস্যা নাই। বইটা আপনি পড়েন কেন? বইটা তো পরে পড়বেন। আমি যখন বললাম ধরেন সর্বোচ্চ সাজা জানতে চাইছে, এটার ব্যাখ্যা আপনার জানা উচিত। অলরেডি আমরা অনেকগুলো সেকশন পলিটি ক্লাস টেস্টে এই ধরনের প্রশ্ন দিছি। ধরেন ওই জায়গায় কারাদণ্ড দিতে পারে। আপনি এটা দেখেন যে বসত ঘরে চুরির এমনি সাজা কত সেটা বলেন আপনি। 7 বছর কি যে কোনো বর্ণনার। এখন 60 ধারার ব্যাখ্যা অনুযায়ী আমরা জানি এই যে কোনো বর্ণনা বললে সেটা কি হতে পারে? সশ্রম হতে পারে অথবা কি বিনাশ্রম হতে পারে। এখন আদালত যদি ইচ্ছা করে যে 7 বছর যে কোনো বর্ণনার একটা, আপনি ধরেন বিচারক, আপনি এই ধারায় সর্বোচ্চ কি সাজা দিতে পারেন বলেন? 7 বছর সশ্রম আর সাথে কি? 7 বছর সশ্রমের বেশি কি আপনি পারবেন? ক্ষমতা আছে না? এবং সেই সাথে অর্থদণ্ড। হ্যাঁ, সর্বোচ্চ, জি অবশ্যই সশ্রম। বিনাশ্রম আর সশ্রমের মধ্যে সর্বোচ্চ কোনটা? আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা দেখেন যে দণ্ডবিধির 378 ধারায় কয়টা ব্যাখ্যা আছে? কয়টা ব্যাখ্যা? 5টি ব্যাখ্যা। আর এখানে মোটামুটি যে সকল প্রশ্ন আছে আপনারা এই সকল গুলা পারবেন ইনশাল্লাহ। 11 নম্বর প্রশ্নটা দেখেন। 11 নম্বর, যে চুরি সম্পন্ন হবে যদি সম্পত্তিটি কি হয়, দেখেন সামান্য হলেও কি করা হয়? স্থানান্তর করা হয়। আর এখানে বেশ কতগুলো উদাহরণ আছে। 13 নম্বর প্রশ্নটা আমরা পড়ি, উদাহরণগুলো পারা যাবে ইনশাল্লাহ। দেখেন এগুলো এমনিই পড়লে বুঝবেন। আমান তার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে এবং এর সাহায্যে বাবুলের কুকুরকে এটি অনুসরণ করতে প্রলুব্ধ করে। কুকুরটি আমানকে অনুসরণ করতে থাকে। কুকুরটি আমানকে অনুসরণ করতে পারে। আমি আরেকজনের কুকুরের টোপ দেখাইয়ে নিয়ে আসছি। কুকুর একটা কি সম্পত্তি? বাস্তব সম্পত্তি। তাহলে আমি কি করেছি বলে গণ্য হবে? চুরি করেছি বলে গণ্য হবে। 14 নম্বর দেখেন, আমান অর্থপূর্ণ একটি বক্স বহনকারী একটি ষাঁড় দেখতে পাই। ধরেন অর্থপূর্ণ মানে হলো ওই জায়গায় সম্পত্তি আছে। ষাঁড়ের গাড়ি মানে গরুর গাড়ি। সে ষাঁড়টিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করে যেন সে অসাধুভাবে অর্থপূর্ণ বক্সে নিতে পারে। ষাঁড়ের গাড়িটিকে, গরুর গাড়িটিকে একদিকে নেওয়ার চেষ্টা করে যাতে ওই সম্পত্তি গুলো সে নিতে পারে। আমানের অপরাধ কি? কি করছে বলেন? চুরি করেছে বলে গণ্য হবে। 15 নম্বর প্রশ্ন দেখেন। 15 নম্বর, যে আমান রাজপথে একটি আংটি দেখতে পায়। রাজপথে কারো দখলে ছিল? ছিল না। যা কারো কি নয়? অধিকারভুক্ত নয়। আমান সেটা গ্রহণ করে বিক্রি করে দেয়। আমানের অপরাধের জায়গায় আমরা জানি কারো দখল থেকে যদি না নেয় তাহলে সেটা চুরি হবে না, সেটা আমরা সামনে গিয়ে পড়বো। সেটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা অপরাধমূলক সম্পত্তি দস্যুপ বলে আর এক নাম। এটা আমরা বিস্তারিত সামনে গিয়ে পড়বো। দেখেন 16 নম্বর প্রশ্নটা দেখেন, আমান জামানের অধিকারভুক্ত একটি ঘরে টেবিলের উপর জামানের মালিকানাধীন একটি আংটি দেখতে পাই। আমান সেটা গ্রহণ করে বিক্রি করে দেয়। এখন ওটা তো জামানের ঘর থেকে নিয়ে বিক্রি করতে, তাহলে কি হবে? চুরি করেছে বলে গণ্য হবে। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখেন। 18 নম্বর প্রশ্ন, মামুন রোমেনে যাওয়ার সময় তার রেকাব বা থালা থালা ফিরে আসা পর্যন্ত পলাশকে দায়িত্ব দিয়ে দেয়। পলাশ থালাটি বিক্রি করে দেয়। এখন আমরা চুরির যে উপাদান তার সাথে এই ঘটনা মেলে না। একজনের দায়িত্ব দিয়ে গেছে, দায়িত্ব দেওয়ার পরে আইসা দেখলাম যে সে কি করে ফেলছে? বিক্রি করে ফেলছে। তাহলে এটা কি অপরাধ সেটা হলো পরের বিষয়, বাট এটা কি হচ্ছে না? চুরি হচ্ছে না, কারণ চুরির উপাদানের সাথে এটা কি
মেলে না। তো নর্মালি এটা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এটা আমরা সামনে পড়বো, এতটুকু মনে রাখলেই হবে ইনশাল্লাহ। আর মোটামুটি যা আছে এই উদাহরণগুলো ভালোভাবে পড়বেন, এগুলা পড়লে পারা যাবে ইনশাল্লাহ। এগুলা সব গুরুত্বপূর্ণ, এই উদাহরণ টুদাহরণ যা আছে সব গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন। বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন, পাশে লেখেন চাঁদাবাজি। বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন, পাশে লেখেন চাঁদাবাজি। তাহলে বলপূর্বক গ্রহণের নাম কি? বাংলায় বলা যেতে পারে কি? চাঁদাবাজি। অনেকে আপনারা অপরাধমূলক বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্স, আর বলপূর্বক গ্রহণ, এক্সটর্শন, এই দুটোরই এক এক করে ফেলবেন। অপরাধমূলক বল প্রয়োগ আছে 350 ধারায়, ওই যে কাউরে গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে নিজের মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, কোনো প্রাণীর মাধ্যমে, তখন সেটা হলো অপরাধমূলক বল প্রয়োগ, শাস্তি 352-তে। আর এক্সটর্শন বা বলপূর্বক গ্রহণ, বা এর আর এক নাম হলো জোরপূর্বক আদায়, এটাও লেখেন, জোরপূর্বক আদায়, জোরপূর্বক আদায়। তাহলে বাংলা অনেকগুলো হয়, বলপূর্বক গ্রহণ হয়, চাঁদাবাজি হয়, জোরপূর্বক আদায় হয়, বাট ইংলিশে কি বলে? এক্সটর্শন। না, ধন্যবাদ। চাঁদাবাজি। তাহলে আমরা এক্সটর্শন আসলে কাকে বলে? এক্সটর্শন হলো, একটু পড়ি দেখেন সংজ্ঞা। তার আগে এক্সটর্শন সম্পর্কে আলোচনা করতে ডান সাইডে দেখেন, ওই ধারা 383 থেকে 389। এক্সটর্শন সম্পর্কে কত ধারা থেকে কত ধারা আলোচনা করতে? 383 থেকে কত বলেন? 389। আর চুরি সম্পর্কে 378 থেকে 300 কত? 83। সবাই সিগনেচার করেন। আচ্ছা, আমরা চলে আসি বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শনে। দেখেন, আমরা চলে আসি সংজ্ঞা দেখেন, যে চুরি এবং দস্যুতা এর মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ। দণ্ডবিধি 383 ধারায় আন্ডারলাইন করেন বলপূর্বক গ্রহণের সংজ্ঞা, এবং 384 ধারায় বলপূর্বক গ্রহণের শাস্তির বিধান করা হয়েছে। সাধারণভাবে বলা যায়, যদি কোনো ব্যক্তি, আন্ডারলাইন করেন ভয় দেখিয়ে, আন্ডারলাইন করেন ভয় দেখিয়ে বা অসাধু উপায়ে প্ররোচিত করে উক্ত ব্যক্তি বা অন্য ব্যক্তির নিকট থেকে গোল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি, আন্ডারলাইন করবেন গ্রহণ করে, তবে উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে। যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির নিকট আর একজন ব্যক্তিকে কি দেখে, ভয় দেখিয়ে বা এটা ভয় দেখাচ্ছে, যে কোনো কিছুর ভয়, অথবা অসাধু উপায় প্ররোচিত করতেছে, উক্ত ব্যক্তি বা অন্য ব্যক্তির নিকট থেকে কোন ধরনের সম্পত্তি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, গ্রহণ করতে হবে, তাহলে ওই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে? বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে। উদাহরণস্বরূপ, আপনি আরিফ সাহেব কোর্টের একজনকে বললো যে, এই আমারে 50,000 টাকা দাও, নাহলে 1 সপ্তাহের ভিতর তোমার নামে কিন্তু ইন্টারনেটে কুৎসার মানহানিকর বক্তব্য দেবানি বা অশ্লীল ছবি ছেড়ে দেবানি এআই দিয়ে বানিয়ে। তাহলে এই জায়গা ভয়টা দেখাচ্ছে, এবং সে যদি ওই ভয় পেয়ে ঠিকই আরিফ সাহেবের 50,000 টাকা দিয়ে দিচ্ছে, তখন এটারে বলে চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ। বুঝতে পারছেন? তার মানে ভয় থাকবে, এটা যে কোনো কিছুর ভয় থাকতে পারে, তবে এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে, এই ভয়টা হলো দূরবর্তী ভয়। ভয়টা কি ভয়? তোর সাথে সাথে দেবে না, ভয়টা এমন না যা এখনই টাকা দিবা নাহলে তোমার খুন করবো, এই ভয় না। তোমারে খুন করা হবে, কিন্তু এই মুহূর্তে না, 1 মাসের মধ্যে যদি এই টাকা তুমি আমারে কি না দাও। তার মানে ভয় দেখায় নেওয়া হচ্ছে, বাট ভয়টা কি ভয়? তাৎক্ষণিক ভয় না, এটা হচ্ছে কি ভয়? দূরবর্তী ভয়। আচ্ছা দেখেন, আচ্ছা আসতেছি সেটা, ভীতি প্রদর্শনে, অপরাধমূলক ভীতি প্রদর্শন যেটা আসবে 503-এ, সেটা কোনো সম্পত্তি আদান প্রদানের কোনো বিষয় থাকে না, জাস্ট ভয় দেখাইছি, জাস্ট ভয় দেখাইছি তোমার ঘুষি দিয়ে দাঁত ফেলে দেবো তুমি যদি এই কাজ না করো। হ্যাঁ, করলে তো সেটা তাৎক্ষণিক হয়ে গেল। বললাম তো, চাঁদাবাজি তো আপনারা সবাই বুঝেন, চাঁদা চাইছে। করলি টাকা দিয়ে দেবো। ভাই এত কথা বলেন না দিয়ে আগে এইটাই কি বুঝেন? ধরেন আমি যখন এই জায়গা পড়াচ্ছি, তার মানে আপনি এর পরে কি আছে কিছু জানেন না। ধরেন এই জায়গা, হ্যাঁ, হ্যাঁ, ওনার এই জায়গা অন পরে কি আছে ধরেন, এগুলো আপনি জানেন না, সকল প্রশ্ন উত্তর দেওয়া হবে। ডাকাতি হঠাৎ করে আসলেন কেন?
ঠিক আছে রে, যে দেখেন দেখেন নেওয়া। দেখেন, 1 নাম্বার দেখেন, অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তির গোল দিবেন, ক্ষতির ভয়ে রাখবে। ক্ষতির ভয়ে রাখবে, দ্য অ্যাকিউজড মাস্ট হ্যাভ পুট ইন্টেনশনালি এনি পারসন ইন ফিয়ার অফ ইনজুরি। তার কিসের ভয় রাখবে? ক্ষতির ভয় রাখবে। যে ব্যক্তিকে ভয় রাখা হয়েছে তাকে অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে, আন্ডারলাইন করবেন, কোন সম্পত্তি বা মূল্যবান জামানত অর্পণ করতে প্ররোচিত করবে। যেমন দান, চাঁদা প্রদানে বা যে কোনো সম্পত্তি অর্পণে, মূল্যবান জামানত অর্পণে স্বাক্ষরিত সিলকৃত যে কোনো জিনিস যেটা মূল্যবান জামানতে পরিণত করা যেতে পারে, এমন সম্পত্তি অর্পণে ভয় দেখে অসাধুভাবে প্ররোচিত করবে। তাহলে আমরা শর্তব্য উপাদানে চলে আসি। দেখেন, অভিযুক্ত অবশ্যই কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখবে। কিসের ভয়ে রাখবে? ক্ষতির ভয়। ক্ষতির ভয়ে রাখার কার্য অবশ্যই কি হতে হবে? ইচ্ছাকৃত হতে হবে। অতঃপর অভিযুক্ত যে ব্যক্তিকে ভয় রেখেছে তাকে প্ররোচিত করবে, গোল দিবেন কোন সম্পত্তি অর্পণে, ক্ষতির ভয় দেখাবে এবং সম্পত্তি আদায় করবে। এমন প্ররোচনা অবশ্যই অসাধুভাবে হতে হবে। উদাহরণ দেখেন, করিম কবিরকে ভয় দেখায় যে 2 লাখ টাকা না দিলে তার নামে অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে। কিসের ভয় দেখালো? অশ্লীল ছবি ইন্টারনেটে ছাড়ার জন্য। সে কি বলছে যে এখনই দিতে হবে। আচ্ছা, কবির করিমকে 1 লাখ টাকা দেয়, করিম কি করেছে বলে গণ্য হবে? বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি করেছে বলে গণ্য হবে। এখন আমরা এখানে আপাতত এতটুকু মনে রাখেন যে অপরাধ, এই যে বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে যে ভয়টা দেখাইছে এটা হচ্ছে কি? দূরবর্তী ভয়। এবং এই ভয়টা দিবে এবং কোনো মূল্যবান জামানত আদায়ও করবে। এখন একজন প্রশ্ন করছেন যে আমরা সামনে গিয়ে পড়বানি 503 ক্রিমিনাল ইন্টিমিডেশন, শাস্তি বলছে 506, সেই জায়গা 503-এ বলছে জাস্ট অপরাধমূলক ভীতি প্রদর্শন। ওই কাজটা করে নাই কিন্তু তাকে ভয় দেখাইছে। ওই জায়গায় সম্পত্তি নেওয়ার কোনো বিষয় নাই। বলতে পারে যে তোমার তোমার ঘর পুড়াই দিব, তোমাকে হত্যা করব, ঘুষি দিয়ে তোমার দাঁত ফেলাই দেবো, ইন্টারনেটে তোমার ইন্টারনেটে ইন্টারনেটে তোমার ছবি ছেড়ে দিব। বুঝতে পারছেন? এই জায়গায় কোনো কি নাই, ওই কোনো সম্পত্তি সে চাই নাই, যার শুধু কি করছে? ভয়টা দেখাইছে। তাহলে সেটা ওই ভয় দেখালে, সেটা আবার ভয় দেখাইলে তোর অপরাধমূলক বলপূর্বক মানে বলপূর্বক গ্রহণ হচ্ছে না। কারণ বলপূর্বক গ্রহণে আমরা উপাদান করলাম কি? ভয় দেখাইতে হবে, আবার কি মূল্যবান জামানত নিতে হবে। জি, কোনটা কিরকম বলেন? হ্যাঁ, না সেটা তো ওই যে আমরা চলে যাবো আগে, কতদিন পরে আসছি, অপহরণ, জোরপূর্বক অপহরণ। না না, এটা এরকম কি আপনি তো বলছেন আপনি তো 50,000 টাকা না দেন একটা ছেলেকে কিন্তু তুলে নিয়ে যাবেন। বলেন বিমল সাহেব, বলেন। তুলে নিয়ে যাবেন। হ্যাঁ, চিন্তায় চিন্তায় আসিনি, এখনো চিন্তায় আসিনি। আচ্ছা, করুক করুক। কোনটা গেল? লেখছে কে? না, করুক, সমস্যা নাই। চিন্তায় আসতেছি। চিন্তায় হতো এটাই কখন হয়? চিন্তায় এর পরের অপরাধ। আপনি তো মুক্তিপণ আদায়ের কথা বলতেছেন, তাই তো? মুক্তিপণ আদায় তো মানে তাকে আপনি ধরে নিয়ে গেছেন। মুক্তিপণ ওই সময় হয় যে এইভাবে বললে যে তোমার ছেলেকে কিন্তু আমি নিয়ে যাবো তুলে, যদি তুমি আমার এত টাকা না দাও। বুঝতে পারছেন? কিন্তু যদি তারে আপনি অলরেডি ধরে নিয়ে দেয়া থাকেন তাহলে আর এটা বলপূর্বক গ্রহণ, চাঁদাবাজি না। সেটা ওই যে আমরা 364 চলে আসবে। অপহরণ করছে, জোরপূর্বক অপহরণ বা কিডন্যাপ করছেন কোন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বা খুন করার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে চলে যাবে কততে? 364, বা ওই জায়গা বলপূর্বক অপহরণ বা অপহরণের ওই জায়গা, মানে আপনার কিডন্যাপিং এর অ্যাবডাকশনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখেন যে তাহলে চুরি আর বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য কি পাই আমরা? চুরির ক্ষেত্রে কোন রূপ ভয় ভীতির কোনো কথা নাই। চুরির ক্ষেত্রে টোটালি আমরা নিশ্চিত তার সম্মতি ছাড়া। চুরির সম্পত্তিটা কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। আর এটা, আচ্ছা দেখেন, তাহলে আমরা যে পার্থক্যটা দেখবো সেটা হলো চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি, চাঁদাবাজির ক্ষেত্রে স্থাবর অস্থাবর উভয়। চুরির ক্ষেত্রে দখলদার বা মালিকের কোনো সম্মতি টোটালি থাকে না, বাট এই জায়গায় সম্মতি নেওয়া হয় কি দেখাইয়া? ক্ষতির ভয় দেখাইয়া। চুরির ক্ষেত্রে বল প্রয়োগ থাকে না, কিন্তু বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ক্ষতির ভয় থাকে আর কি। চুরির ক্ষেত্রে ওই সম্পত্তিটা তাদের টোটালি না জেনেই নিয়ে যায়, আর এটা হলো নিয়ে যাচ্ছে কি? ভয় দেখাইয়া। এখন আমরা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তিতে চলে আসি। দেখেন, শাস্তিতে সংজ্ঞা দিল কততে? 383। শাস্তিতে চলে আসি। দেখেন শাস্তি,
384 ধারাটা দেখেন, বলপূর্বক গ্রহণের শাস্তি। ওই যে যে একটু আগে বলপূর্বক গ্রহণের শাস্তি মানে হচ্ছে যে আপনি ভয় দেখাইছেন এবং ভয় দেখায় কোনো জিনিসপত্র তার কাছ থেকে নিয়েও নিছেন, মানে টোটাল প্রক্রিয়াটা সম্পাদিত হয়ে গেছে, ভয়ও দেখাইছেন টাকা পয়সাও দিয়ে নিছেন। তাহলে বলপূর্বক গ্রহণ, পানিশমেন্ট ফর এক্সটর্শন দেখেন, যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা কি উভয়, যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, 384 সাথে আমরা করবো 386। 386 দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রেখে বলপূর্বক গ্রহণ, মানে আপনি ওই ব্যক্তিরে বলছিলেন যে তুমি যদি আমার 50,000 টাকা না দাও, 1 মাসের মধ্যে 50,000 টাকা দিবা, নাইলে ইন্টারনেটে তোমার অশ্লীল ছবি ছেড়ে দিব, এটা যদি বলে তাহলে হলো ওই যে 384। 384। আর যদি বলে যে তুমি যদি আমার 1 লাখ টাকা না দাও, 1 মাসের মধ্যে তোমার মারা হবে, কি করা হবে, মারা হবে বা তোমার চোখ উপড়ে ফেলা হবে, তাহলে আমি এই জায়গা, এবং সে ঠিকই ভয় পায় আমারে 5 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিল, তাহলে এই জায়গায় আমি তার যে ভয়টা রাখছি, কিসের ভয়, মৃত্যুর ভয় অথবা গুরুতর আঘাতের ভয়, এবং সে টাকা পয়সা আমারে কি দিয়েও দিচ্ছে। তাহলে সাজারটা দেখেন 386, যে কোনো বর্ণনার কারাবাস বা সরি যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড সহ। তাহলে এখানে একটা জিনিস দেখেন, শুধু ক্ষতির ভয় দেখাইলে বা মৃত্যু বা গুরুতর আঘাত ব্যতীত অন্য যে কোনো কিছুর ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ করলে সাজা হবে কততে, 84-তে 3 বছর। আর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় যদি গ্রহণ করেন তাহলে সাজা হবে কততে, 386-তে কয় বছর, 10 বছর, এবং হচ্ছে অর্থদণ্ড। এবং সশ্রম পান কোন জায়গা, বা 10 বছর সশ্রম। আচ্ছা, এখন 85 আর 87 একসাথে বলবো। 85টা দেখেন, 85, বলপূর্বক গ্রহণের জন্য, জন্য শব্দটা গোল্ডেন, ইন অর্ডার টু, জন্য, বলপূর্বক গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখা, ক্ষতির ভয়ে রাখা, মানে বলপূর্বক গ্রহণটা এখনো টোটালি সম্পাদিত হয় নাই, জাস্ট মাত্র বললাম যে আমারও যদি তুমি 1 লাখ টাকা না দাও, ইন্টারনেটে 1 মাসের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে তোমার অশ্লীল ছবি ছেড়ে দেবো, এই মুহূর্তে যায় যদি সে মামলা করে তাহলে তার মামলাটা হবে 385 দ্বারাই, বুঝতে পারছেন। আর সে যখন ভয় পাইছে টাকাও দিয়ে দিছে, তারপরে যদি যায় মামলা করে, মানে তাহলে 84, তাহলে 84 মানে আমি ভয় দিছি, আমার টাকা পয়সাও দিয়ে দিছে, এরপরে গেছে আইনের শরণাপন্ন হয়েছে, মানে টোটাল বলপূর্বক গ্রহণটা সম্পাদিত হয়ে গেছে, তাইলে মামলা করবে কততে, 84-তে। কিন্তু মাত্র ভয় দিছি, এই মুহূর্তে বলপূর্বক গ্রহণের জন্য কোন ব্যক্তিকে ক্ষতির ভয় রাখা, ওই যে অশ্লীল ছবি ছেড়ে দিব, এটা কিসের ভয়, ক্ষতির ভয়, মানে জাস্ট আমি এখনো তার কাছ থেকে টাকা পয়সা নেই নাই, মাত্র ক্ষতির ভয়ে রাখছি, এই মুহূর্তে যদি সে মামলা করে তাহলে মামলা হবে কত ধারায়, 385 ধারায়। দেখেন সাজা দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস, যা আন্ডারলাইন করেন, 14 বছর পর্যন্ত হতে পারে এবং 5 বছরের কি নিচে হবে না, বা অর্থদণ্ড সহ বা উভয়, বা অর্থদণ্ড বা উভয় হবে। তাহলে দেখেন, যদি আপনি ভয় পাইছেন টাকাও দিয়ে দিছেন, তখন মামলা করলে 84-তে সাজা 3 বছর। ভয় পাইছেন টাকা দেন নাই, মাত্র গিয়ে মামলা করছেন, মানে টোটাল অপরাধটা এখনো, মানে অপরাধটা এখনো কমপ্লিট হয় নাই, এই মুহূর্তে গিয়ে মামলা করছেন, তাইলে অপরাধীর সাজা কি বেশি, সর্বোচ্চ 14 বছর, সর্বনিম্ন কয় বছর, 5 বছর। না, ওই যে স্যার তাইলে এটা তা মামলা আছে, জি আগেই করুন, বলেন। মামলা তাইলে আগেই করুন লাগবো স্যার, টাকা দেওয়ার আগে। আচ্ছা, এখন আপনার কাছে মনে হইতে পারে যে আহ, আমি টাকাও দিয়ে দিলাম, পরে মামলা করলে সাজা কম, এই জায়গায় আপনি তো আইনের শরণাপন্ন হয়েছেন পরে, বুঝতে পারছেন, আপনার তো ইচ্ছা ছিল, মানে আপনি মাইনেই নিছেন যে আপনি, আপনার তো এটা আপনার আপনার ইচ্ছা, আপনি যদি আগে করতেন তাহলে মামলাটা তো তার সাজার পরিমাণ কি হওয়ার সম্ভাবনা ছিল, বেশি ছিল, কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে তারপরে মামলাকে যেহেতু করতে গেছেন, এই ক্ষেত্রে সাজার পরিমাণ আইনে কম দেখানো হয়েছে। আমরা 87-তে দেখি, 85-র সাথে মনে রাখবো 87, ওটা দেখাছিল ক্ষতির ভয়তে, দেখেন বলপূর্বক গ্রহণের জন্য, জন্য শব্দটা বললেন, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রাখা, আল্লাহ, মানে বলছি আগেরটা মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রাখা, এখনো বলপূর্বক গ্রহণ কিন্তু কমপ্লিট হয় নাই, জাস্ট বলছি যে আমারে এত 1 লাখ টাকা দিবা, নাইলে এক মাসের মধ্যে 1 লাখ টাকা না দিলে তোমাকে হত্যা করা হবে, বুঝতে পারছেন। তাহলে আচ্ছা সে ভয়, এই মুহূর্তে গিয়ে যদি মামলা করে, তাহলে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রাখছি, তাহলে মামলা করবে কত দাঁড়ায়, 387। শাস্তির পরিমাণ দেখেন, যাবজ্জীবন কারাবাস,
এবং 7 বছরের নিচে হবে না। যাবজ্জীবন কারাবাস অথবা যদি কারাদণ্ড দেয় তাহলে কয় বছরের নিচে হবে না, 7 বছরের নিচে হবে না, এবং কি অর্থদণ্ড। অর্থদণ্ড। তাহলে এখানে একটা জিনিস দেখেন, আমি সাজা মনে রাখবো 84 আর 86, 384 আর কত 386, আর 385 আর 387। 384 হচ্ছে আপনার ক্ষতির ভয়ে রাখা বলপূর্বক, ক্ষতির ভয়ে রেখে বলপূর্বক গ্রহণ, মানে ক্ষতির ভয় দেখাইছি টাকা পয়সাও নিয়ে নি। 84তে সাজা 3 বছর। 86তে হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ, মানে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছি টাকা পয়সাও নিয়ে নিছি, এটা হলো 86, সাজা কত 10 বছর। আর যদি বলি আমি ক্ষতির বলপূর্বক গ্রহণের জন্য ক্ষতির ভয় দেখা, জাস্ট ক্ষতির ভয় দিছি এখনো টাকা পয়সা নেই নাই, এই ক্ষেত্রে সাজাবে কত 85। 14 বছর কয় বছর নিচে না, 5 বছর নিচে না। আর মৃত্যু বলপূর্বক গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখা, এখনো বলপূর্বক গ্রহণ করি নাই বাট ভয়ে রাখছি, কিসের ভয়, মৃত্যুর ভয় বা গুরুতর আঘাতের ভয়, তাহলে সাজা যাবজ্জীবন বা 7 বছরের কম হবে না, এবং সেই সাথে কি অর্থদণ্ড। এটা বুঝতেন কিনা? বুঝছি স্যার। কোনটার শাস্তি বেশি এগুলো বলেন। মৃত্যুর ভয়ে শাস্তি হচ্ছে 10 বছর, আর ক্ষতির ভয়ে শাস্তি হচ্ছে 14 বছর। হ্যাঁ, তো এটার বেশি হলো কিসের জন্য বেশি রাখছে বলেন? এটা এটা তো এই ক্ষেত্রে আপনারা এই যে দেখেন, অ্যাকচুয়ালি আপনার বেশি মনে হলো এই জায়গা দেখেন বা অর্থদণ্ড বা উভয়, আর ওই জায়গা আর 85 আর 86 ভিতরে আপনি মিলে আসছেন, 85 আর 86 মধ্যে পার্থক্য কি? এটা হলো বলপূর্বক গ্রহণ টোটালি হয়ে গেছে, এটা হলো 86, আর ক্ষতির ভয়ে রাখছে এখনো বলপূর্বক গ্রহণ, টোটাল বলপূর্বক গ্রহণের জন্য সেটা কত 85। 85তে আপাত দৃষ্টিতে আপনার সাদা বেশি লাগলেও 14 বছর বা 5 বছরের নিচে হবে না, বা অর্থদণ্ড বা উভয়, মানে কারাদণ্ড ছাড়া সে ইচ্ছা করলে কি দিতে পারে, শুধু অর্থদণ্ডও দিতে পারে। প্রশ্রয় দিয়ে ফেলছেন এই কারণে জি, কারণ আপনারা যারা নতুন নতুন পড়তেছেন তাদের তো আমি প্যাচ শিখাই দিলাম যে আমি করবো 84 আর 86 একসাথে, আর 85 আর 87 কি একসাথে। আচ্ছা, আমরা জেনে রাখা ভালো, দেখেন 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা এবং 384 ধারায় শাস্তি উল্লেখ করা হয়েছে। চুরি এবং দস্যুতার গোল দিবেন, মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ। কি অপরাধ? মধ্যবর্তী, মানে চুরির চেয়ে বড় আর দস্যুতার চেয়ে কি ছোট। চুরির বিষয়বস্তু হলো অস্থাবর সম্পত্তি, আর বলপূর্বক গ্রহণের বিষয়বস্তু হলো স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তি হতে পারে। চুরির ক্ষেত্রে বল প্রয়োগ থাকে না, কিন্তু বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে চুরি থাকে। এখন আমার বলপূর্বক গ্রহণের অপরাধ সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে যে ব্যক্তিকে আন্ডারলাইন জ্ঞান ক্ষতির ভয় রাখা হয়েছে, সে প্রকৃতপক্ষে সম্পত্তি অর্পণ করেছে, ডেলিভার আপ। বা পরের লাইনটা গুরুত্বপূর্ণ, দেখেন বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে গোল দিবেন, ক্ষতির ভয় দূরবর্তী হবে। কি ভয়? কি হবে? দূরবর্তী হবে। এবং অপরাধী এই ক্ষেত্রে ক্ষতির ভয় দেখায়, কিন্তু সেটা তাৎক্ষণিক ভাবে করে না। ক্ষতির ভয় দেখাচ্ছে, তারা বলতেছে যে অশ্লীল ছবি এখনই ছাড়বো, এখনই হত্যা করবো, এই কথা বলে নাই। কি বলা হয়েছে? করা হবে। ক্ষতির ভয়টা কি ভয়? দূরবর্তী। এখন আমাদের টুটুল রাখছি তখন প্রশ্ন করছিল 382 ধারার সাথে, ওটাও তো মৃত্যু আঘাত বা আটকানোর প্রস্তুতি নেওয়া চুরি, আর এই জায়গা বলপূর্বক গ্রহণের কি কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে। 382-তে তো আমি ওই পিস্তল কোমরে নিয়ে বা চাইনিজ কুড়াল নিয়ে চুরি করতে গেছিলাম, যে যদি আমি কখনো ধরা পড়ে যাই তাহলে মৃত্যু ঘটাইয়া বা আটকাইয়া আমি চলে আসবো। এটা হলো 382, 10 বছর সত্র। আর এতক্ষণ ধরে যে চাঁদাবাজি করলাম, এটা তো কোনো লুকোচুরি না, তার আমি ভয় দেখাইছি, দূরবর্তী ভয়, ভয় দেখাইয়ে তার কাছ থেকে কোনো জিনিসপত্র কি আদায় করছি, আদায় করে ফেলাইয়া যদি সে মামলা করে সাজার পরিমাণ কম, আর আমি মাত্র হুমকি দিছি এই মুহূর্তে যাই সে মামলা করে দিছে, তাহলে সাজার পরিমাণ আরো বেশি। মাত্র হুমকি দিছি এখনো টাকা পয়সা দেয় নাই, এই মুহূর্তে মামলা করলে 385 আর 387, আর হুমকি দিছি টাকা পয়সাও নিয়ে নিছি, তারপরে মামলা করলে 384 আর 383। বুঝলেন কিনা টোটাল বাকি? আইন অমান্য করছো, ছিল না দিয়ে আগে আইন। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নটা দেখবো। দেখেন, আরিফ জামানকে হুমকি দেয় যে তাকে, মানে আরিফ
তাকে মানে আরিফ টাকা না দিলে জামান সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। আরিফ যে অপরাধ করেছে তা হচ্ছে কি হয়েছে বলেন, বলপূর্বক গ্রহণ। অ্যাকচুয়ালি এখানে বলপূর্বক গ্রহণ এখনো সম্পাদিত হয় নাই, বাট এই ধারা, এটা কোন ধারায় শাস্তিযোগ্য? এই আরিফ সাহেব বলেন, এই যে 1 নম্বরে যে উদাহরণটা মানে প্রশ্নটা আসছে, এটা শাস্তিযোগ্য কত ধারায় বলেন, মামলা কত ধারায় হবে? কেউ বলবেন না, অনলাইন অফলাইন কেউ বলবেন না। আপনি উকিল সাহেব, কোন ধারায় মামলা করবেন বলেন? আমি তো হ্যাঁ, 599 সংখ্যা 593। বিথিকা বলেন, কোন ধারায় মামলা হবে? কোনটা আছে বলে আমি আমি দেখতেছি সুরা বলে প্রশ্নটা বলবো কে, কি খেয়াল কোন দিক থাকে, স্যার আমি এটা লিখতেছিলাম একটা জিনিস কি লেখেন? কোনটা মানে এটা 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 1 নম্বর প্রশ্ন, এটা কোন ধারা হবে? এই তানভীর, এজেড কোন ধারায় মামলা হবে বলেন? 385টা কেন, ব্যাখ্যা দেন। 85 ভয়ে রাখছে, টাকা পয়সা তো এখনো নেয় নাই, বলপূর্বক গ্রহণের জন্য ক্ষতির ভয়ে রাখা, এই কারণে 385 বুঝতে পারছেন? আর বলপূর্বক গ্রহণের জন্য যদি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখতো তাহলে কততে? 87। তানভীর নিচেরটা দেখেন, নিচেরটা দেখেন যে জ মিথ্যা কুৎসা রটানোর ভয় দেখিয়ে জকে ঝন্টুকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে, মানে টাকা সে দিয়ে দিতে। জ নিম্নের কোন অপরাধ করেছে? বলপূর্বক গ্রহণ। এটা কত ধারায় শাস্তি হবে বলেন, তানভীর বলেন, 83 এটা কত ধারায়? 384। এটা 384 হবে, কারণ ভয় দেখাইছিল, ক্ষতির ভয়, টাকা পয়সা নিয়েও ফেলছে, এটা বলে 384। আর উপরেরটা হলো ভয় দেখাইছে, টাকা নেয় নাই, তাহলে ওটা কত? 385। বোঝেন কিনা? এই বোঝেন নাই কে? হ্যাঁ, আমরা সেলফ প্র্যাকটিসের প্রশ্নতে চলে এসে দেখেন, 6 নম্বর প্রশ্নটা দেখেন। আরিফ সাহেব কি বুঝছেন? 1 আর 2? আচ্ছা, জোড়ায় জোড়ায় কি যে বসছেন আর কয়বার পড়ালি যে বসবেন আল্লাহ ভালো জানে। দেখেন 6 নাম্বার, দেখেন 6 নাম্বার প্রশ্নটা দেখেন। আমান জামানকে ভয় দেখায় যে জামান আমানকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য নিজেকে অঙ্গীকারবদ্ধ করে একটি প্রমিজরি নোটে স্বাক্ষর না করলে ও সেটা আরিফ আমানের নিকট না দিলে জামানের সন্তানকে অবৈধভাবে আটকে রাখবে। আটকে কিন্তু রাখে নাই, কি হুমকি দিছে? রাখবে। জামান আমানকে অর্থ প্রদানের একটি প্রমিজরি নোট স্বাক্ষর করে এবং ঠিকই সে প্রমিজরি নোট মানে বল প্রদান গ্রহণ হয়ে গেছে, মানে সে টাকা পয়সা দিয়ে ফেলছে, তাহলে এটা কি অপরাধ হয়েছে? বলপূর্বক গ্রহণ বা কি চাঁদাবাদী। কত দাঁড়ায়? 384। কারণ মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে যদি রাখতো তাহলে হতো কত? 383। 300 কি জোড়ায় জোড়ায় আপনি বলছেন 87 বলতেছেন, কিসের জন্য 87 হবে? দেখেন এই 7 নাম্বার, দেখেন 7 নাম্বার ভাই, এটা দেখেন 7 নাম্বারটা দেখেন। জামান আমানের সম্মতি ছাড়া, বলতেন সম্মতি ছাড়া নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য লেখা একটি অঙ্গীকার পত্র বা প্রমিজরি নোট নিয়ে যায়। প্রমিজরি নোট এক ধরনের অস্থাবর সম্পত্তি, সম্মতি ছাড়া নিয়ে গেছে, এটা কি হয়েছে? চুরি। এটা কিন্তু বলপূর্বক গ্রহণ না। বলপূর্বক গ্রহণ হতো কখন? যদি তারে ভয় দেখায় নিত, কিন্তু এই জায়গায় তার তো সম্মতি নাই। বুঝতে পারছেন? 8 নাম্বারটা দেখেন। আরিফ জামানকে গুরুতর আঘাতের ভয় দেখিয়ে অসাধুভাবে জামানকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে প্রবৃত্ত করে। জামান কাগজটিতে স্বাক্ষর করে ও তা আরিফের নিকট অর্পণ করে এবং আরিফ উক্ত কাগজটি মূল্যবান জামানতে পরিণত করে। আরিফের অপরাধ কি? বলপূর্বক গ্রহণ। ওই যে সিগনেচার নিচে, সিগনেচার নিচে ধরেন একটা স্ট্যাম্পে অথবা একটা চেকে, কি করেছে বলে গণ্য হবে? ভয় দেখা গেছে এবং স্ট্যাম্প নিয়ে ওইটা নিয়ে নিছে, বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে। বুঝতে পারছেন? তারপরেরটা দেখেন 9 নাম্বার। আরিফ জামানকে এই মর্মে হুমকি প্রদান করে যে জরিমানা হিসেবে জামান আরিফকে নির্দিষ্ট পরিমাণ শস্য প্রদানে নিজেকে বাধ্য করে একটি বন্ডে স্বাক্ষর করবে এবং সেটা বদরুলকে অর্পণ করবে। জামান যদি জামান এটা না করে আরিফ লাঠিয়াল বাহিনী পাঠাবে জামানের জমি চাষাবাদ করার জন্য, অথবা আরিফ
জামালকে উক্ত বন্ডে স্বাক্ষর এবং অর্পণ করতে প্ররোচিত করে, মানে তারে ভয় দেখাইছে এবং সে বন্ডে স্বাক্ষর করে বদরুল্লে দিতেও বাধ্য করতে। তার মানে কি করছে? বলপূর্বক গ্রহণ, বলপূর্বক গ্রহণ। তো আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন, দণ্ডবিধির 384 ধারায় বলপূর্বক গ্রহণের শাস্তি হতে পারে 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা কারাবাস বা অর্থদণ্ড বা কি উভয়। আচ্ছা, এখন আমরা চলে আসি দস্যুতা বা রবারি। দস্যুতা বা রবারি, আমাদের তো বল বলার সময় আছে। আর 5 মিনিট পরেই ব্রেক নিয়ে একবার করে নেন। দেখেন, আসেন দস্যুতা বা রবারি। আহ দস্যুতা বা রবারি, দেখেন ধারা 390, এটা একটু দেখেন, শুনেন। চুরি বা বলপূর্বক গ্রহণের চেয়ে গুরুতর প্রকৃতির অপরাধ হলো দস্যুতা। দস্যুতার পাশে লেখেন ছিনতাই, দস্যুতার পাশে লিখবেন ছিনতাই। মানে চুরি করতে গিয়ে যদি আপনি 3টি জিনিস করেন, বা বলপূর্বক গ্রহণ করতে গিয়ে যদি আপনি 3টে জিনিস করেন, তাহলে সেই চুরি বা সেই বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হবে। কিভাবে? আপনি চুরি করতে গিয়ে কারো মৃত্যু ঘটাইছেন, কাউরে আঘাত দিছেন, অথবা কাউরে বাধা দিছেন বা আটকাইছেন। কি কি করছেন? কারো মৃত্যু ঘটাইছেন, মানে চুরি করতে গেছিলেন, ধরা পড়ে গেছেন, কারো মৃত্যু ঘটায় চলে আসছেন, ওই চুরি কি হয়ে গেছে? দস্যুতা। চুরি করতে গেছিলেন, আপনারা ধরা পড়ছে, তারে আটকাইয়ে বান্ধিয়ে রেখে চলে আসছেন, ওই চুরি কি হয়ে গেছে? দস্যুতা। চুরি করতে গেছিলেন, তারে আঘাত করে ঠেলা দিয়ে চলে আসছেন, ওই চুরি হয়ে গেছে কি? দস্যুতা। অথবা এই 3টে জিনিস করছেন, অথবা এই 3টা জিনিস করার তাৎক্ষণিক ভয় দেখাইছেন, কি বলেন? অথবা এই 3টা জিনিস করার চেষ্টা করতেন। অর্থাৎ চুরি করতে গিয়ে যদি আপনি কারো মৃত্যু ঘটান, যদি কাউকে আঘাত দান করেন, যদি কাউকে বেআইনি বাধা দেন, বা এই 3টা করার কি করেন? উদ্যোগ গ্রহণ করেন বা চেষ্টা করেন, অথবা এই 3টা গ্রহণ করার তাৎক্ষণিক কি দেখান? ভয় দেখান, তাহলে ওই চুরি হয়ে যাবে কি? দস্যুতা। আবার বলপূর্বক গ্রহণের সময়, চাঁদাবাজির সময় গিয়ে আপনি যদি বলেন যে এই মুহূর্তে যদি না দাও তোমার হত্যা করবো, এবং হত্যা ঠিকই করে ফেলছেন, তখন ওটা হয়ে গেছে কি? দস্যুতা। বা হত্যা করেন নাই, কিন্তু তাৎক্ষণিক ভয় দেখাইছেন এখনই দেওয়া লাগবে, এখনই কি দেওয়া লাগবে, তখনও ওই বলপূর্বক গ্রহণ হয়ে যাবে, কি বলেন? দস্যুতা। মানে তাহলে আপনি বলতে পারেন যে চুরি, ধরেন রাস্তা দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছে, এখন আপনি একজন মোটরসাইকেল চালিয়ে ওনার গলা থেকে একটা চেন নিয়ে চলে গেছে। ধরেন উনি, ওই মহিলা, ওই লোকের মুখ ফেস টেস দেখার কোনো কিছু সুযোগ হয় না, কিন্তু নিয়ে চলে গেছে, ওনার গলা দিয়ে রক্ত পড়তেছে, বা যেহেতু সোনার চেনটা যে কোনো টান দিলে তোকে কাটার সম্ভাবনা আছে। এখন এটা চুরি হবে না, এটা কি হবে বলেন? দস্যুতা। কারণ চুরি করতে গিয়ে কি দিলে দস্যুতা হয়ে যাবে? আঘাত করলে। তা চুরি করতে গিয়ে তো তার কি হয়ে গেছে? মৃত্যু, আঘাত বা বাধা বা আটক করলে সেই চুরি হয়ে যাবে, কি বলেন? দস্যুতা। এই তিনটা করলে, অথবা এই তিনটার কি নিলে? উদ্যোগ নিলে, অথবা এই তিনটার তাৎক্ষণিক কি ভয় দেখালে, সেই চুরি হয়ে যাবে কি? দস্যুতা। আর যদি বলপূর্বক গ্রহণের ক্ষেত্রেও এই 3টা করেন, বা তাৎক্ষণিক ভয় দেখান অথবা উদ্যোগ নেন, তাহলে বলপূর্বক গ্রহণও হয়ে যাবে, কি বলেন? দস্যুতা। তাহলে আপনি বলতে পারেন যে স্যার, চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শনের সাথে দস্যুতার পার্থক্য কি? পার্থক্য একটাই, ওই জায়গাও ভয় দেখায়, এই জায়গাও ভয় দেখায়, বাট চাঁদাবাজির ভয়টা হয় দূরবর্তী ভয়, আর দস্যুতার ভয় কি? তাৎক্ষণিক ভয়। ঠিক আছে। আর দস্যুতার ক্ষেত্রে আমাদের দণ্ডবিধিতে একটাই অপরাধ, যে অপরাধের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা উল্লেখ করা হয়েছে। অপরাধী সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ 4 জন। সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ কয়জন? 4 জন। আর কোন অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বলা হয় নাই। এই হচ্ছে আমার দস্যুতা। তাহলে হ্যাঁ বলেন। আচ্ছা, আসবানি, আসতেছি। আগে দেখেন, তাহলে আমাদের দস্যুতায়, পরীক্ষায় প্রশ্ন আসে দস্যুতায় কি থাকে? হয় চুরি থাকে, না হয় কি বলপূর্বক গ্রহণ, এবং না হয় চুরি থাকবে, না হয় কি থাকবে? বলপূর্বক গ্রহণ, এবং না চুরি অথবা বলপূর্বক গ্রহণ। আমরা চলে আসি, দেখেন দস্যুতা বা রবারি।
দণ্ডবিধির 390 ধারায় দস্যুতাকে সংজ্ঞায়িত করা হয়েছে। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ, এই যে গোল্ডেন, চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক ধরনের অপরাধ। প্রত্যেক দস্যুতায় চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। দেখেন, যখন চুরি দস্যুতা বলে গণ্য হবে, আমরা এটা একটু দেখি। চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য অপরাধী কোনো ব্যক্তিকে, এই যে দেখেন, স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির আন্ডারলাইন করেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয় বা করার চেষ্টা করে। কি কি বলেন? মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয় বা করার চেষ্টা করে। voluntarily causes or attempts to cause any person to any person death, hurt or wrongful restraint। 2 নম্বর দেখেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার কি দেখায়? তাৎক্ষণিক ভয় দেখায়। তো তারপরে দেখেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপরাধী চুরি করার সময় কোনো ব্যক্তিকে হত্যা, আঘাত বা বেআইনি বাধা দেয়নি, কিন্তু সে হত্যা, আঘাত বা বেআইনি আটক রাখার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করে সম্পত্তি গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে চুরি কি হবে? দস্যুতায় পরিণত হবে। অর্থাৎ যে ক্ষেত্রে চুরি করার সময় হত্যা, আঘাত বা বেআইনি আটক করা হয় বা চেষ্টা করা হয়, সেটা তো অবশ্যই দস্যুতা। কিন্তু যদি হত্যা, আটক বা আঘাত না করা হয় বা করার চেষ্টা না করা হয়, সেই ক্ষেত্রেও চুরি দস্যুতা হতে পারে। যদি মৃত্যু, আঘাত বা বেআইনি আটকের গোল দেন, তাৎক্ষণিক ভয় দেখিয়ে চুরি করা হয়। আচ্ছা, এখন আমরা চলে আসি যে বলপূর্বক গ্রহণ কিভাবে দস্যুতায় পরিণত হয়। বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে যদি অপরাধী বলপূর্বক গ্রহণের সময়, বলপূর্বক গ্রহণ দস্যুতা হওয়ার প্রাথমিক শর্ত হলো অপরাধীর কি? উপস্থিতি। বলপূর্বক গ্রহণের সময় যে ব্যক্তিকে মৃত্যু, আঘাত বা বেআইনি আটকের ভয় দেখানো হচ্ছে, অর্থাৎ ভিকটিমের সামনে বা নিকটে অপরাধী উপস্থিত থেকে বলপূর্বক কি করবে? গ্রহণ করবে। এবং এমন উপস্থিত থেকে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা তাৎক্ষণিক কি দেখাবে? ভয় দেখাবে। বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়েছে তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে বলপূর্বক, আন্ডারলাইন করেন, বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে অপরাধ করেছে কিনা। আচ্ছা, এখন তাহলে আমাদের সহজ সূত্র, যদি আপনি চুরি করতে গিয়ে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার চেষ্টা করেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখান, তাহলে সেই চুরি হয়ে যাবে কি? দস্যুতা। যদি আপনি বলপূর্বক গ্রহণ করতে গিয়ে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার চেষ্টা করেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক কি? ভয় দেখান, তাহলে সেই বলপূর্বক গ্রহণ হয়ে যাবে কি? দস্যুতা। বাইরে থেকে খিল যদি মারি আসে তাহলে 382। যদি সে টের পায় যে আপনি আপনি টের পেয়ে গেছেন, জানলো বাইরে থেকে খিল মারছেন, সেই ক্ষেত্রে দস্যুতা। বাট আপনি বাইরে থেকে খিল মেরে, আপনি আপনার মতো চুরি করে বাইরে থেকে খিল মেরে চলে গেছেন, সে জানলো না, তাহলে তো 382। হ্যাঁ, 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 হ্যাঁ। দেখেন, দস্যুতা নির্ধারণের উপায় দেখেন। সুতরাং চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতা হবে কিনা তা নির্ধারণ করতে 4টি বিষয় বিবেচনা করুন। চুরি বা বলপূর্বক গ্রহণের সময় অপরাধী স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দিয়েছে কিনা। স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেওয়ার কি চেষ্টা করেছে কিনা। মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে কিনা। আর বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে কিনা। উপরের কোনো একটি শর্ত যদি ইতিবাচক হয়, তাহলে চুরি বা বলপূর্বক গ্রহণ কি বলে গণ্য হবে? দস্যুতা বলে গণ্য হবে। এখন আমরা ওখানে জেনেছিলাম যে চুরির বিষয়বস্তু কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। বলপূর্বক গ্রহণের বিষয়বস্তু কি ছিল? স্থাবর বা অস্থাবর। আর দস্যুতারতে যেহেতু চুরিও থাকতে পারে, বলপূর্বক গ্রহণও থাকতে পারে, তাহলে সে দস্যুতার বিষয়বস্তু কি? স্থাবর বা অস্থাবর। এখন মিতা প্রশ্ন করছে যে দস্যুতায় অস্থাবর সম্পত্তি তো নাই, স্থাবর সম্পত্তি কেমনে নাই? ওই যে লেখায় নিল, তারে মারধর করলো, জমিও লিখে নিল, হত্যা করলো, জমি লিখে নিল, এটাই কি কি হয়ে গেল? দস্যুতা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা জেনে রাখা ভালোতে যদি আসি, দেখেন, জেনে রাখা ভালো যে আর একটা মজার বিষয় হচ্ছে যে যদিও আমরা এই জায়গায় সাক্ষ্য আমরা পড়তেছি, বাট কোর্ট কাছারিতে এগুলার বাস্তব মামলা দেখেন, দস্যুতা হইলেও মামলা হয় চুরির দ্বারাই। কেমনে? ওই যে চিন্তা মানে আপনার ওই চেন নিয়ে চলে গেছে, মামলা হয়েছে কি দ্বারা? চুরির দ্বারা। মারপিট কইরা আমার জমানো টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে, উকিল সাহেবরা লেখে মামলা রেকর্ড করে 379-তে চুরি।
বুঝতে পারছেন? বাট অ্যাকচুয়ালি ওই জায়গা হয় কি, এই যে আমি যদি অনুযায়ী বলি তাহলে হয় কি, এটা দস্যুতা। আবার দস্যুতা রেকর্ড করে না। আচ্ছা দেখেন, তখন তার ওই চুরি লেখে, বাট বিষয়টা হচ্ছে এক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়েছে কি, দস্যুতা। আবার এইভাবে দেখেন, যে যে ব্যক্তি চুরি করছে তার কাছ থেকে ওই চুরাই মাল উদ্ধার করে, তাহলে তাকে শুধু একটা ধারায় বিচার, সেটা হলো 379। তার কাছ থেকে চোরাই মাল গ্রহণের কারণ হয় না, বাট করে 379, 411। বাট দুই ধারায় শাস্তি দিলেও শেষ পর্যন্ত যদি পুলিশও, মানে শেষ পর্যন্ত যদি ম্যাজিস্ট্রেটও শাস্তি দেয়, শেষ পর্যন্ত ওই শাস্তি আপিলে গিয়ে টিকবে না। কারণ আমরা জানি যে চুরি করছে তার কাছ থেকেই যদি সেই মালামাল উদ্ধার করে, তাহলে সে চুরির অপরাধেই দণ্ডিত হবে, চোরাই মাল গ্রহণের জন্য দণ্ডিত। যাই হোক, আমরা জেনে রাখা ভালো। তো দেখি, দেখেন স্যার ওইটাই দস্যুতা হয় না কেন স্যার? এই জায়গা দেখেন, ওদের কাম নাই, আগে এই জায়গা বুঝেন, কোর্টে যাই বুঝে পানি। দেখেন, জেনে রাখা ভালো, 390 ধারায় দস্যুতার সংজ্ঞা এবং 392 ধারায় দস্যুতার শাস্তি উল্লেখ করা হয়েছে। তাহলে দস্যুতার সংজ্ঞা দিছে 390, শাস্তি কততে? 92। সকল দস্যুতায় গোল দিবেন চুরি অথবা বলপূর্বক গ্রহণ থাকে। দস্যুতায় হয় চুরি থাকে, না হয় কি বলপূর্বক গ্রহণ। তারপরে দেখেন, দস্যুতার ক্ষেত্রে সদস্য হতে হবে 4 বা 4-এর কম, 4 বা 4-এর কম। 390 ধারায় চুরি বা বলপূর্বক গ্রহণের সময় গোল দিবেন 3 শ্রেণীর অপরাধ সংগঠন করা বা করার চেষ্টা করা দস্যুতা হতে পারে। কি কি? মৃত্যু, আঘাত, আর একটা হচ্ছে কি বেআইনি ভাতা। মৃত্যু, আঘাত, আর একটা হচ্ছে বেআইনি ভাতা। আমরা চলে আসি দস্যুতার শাস্তিতে। হ্যাঁ বলেন। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, এই বলেন। দস্যুতা করতে গিয়ে যদি মেরে ফেলে তাহলে ওটা স্যার মার্ডার হবে না স্যার? হ্যাঁ, মার্ডার হবে, জি। এখানে তো আসতেছি তিনটে তিনটে জিনিস। হ্যাঁ, বলেন, বলেন। স্যার স্যার ঠিক আছে। ওই প্রশ্নের বলছি উত্তরে স্যার, তিনটে আসতেছি। জিনিস সংগঠনের চেষ্টা কিংবা সংগঠন করলে সেটা হলো দস্যুতা। আবার বলেন, তার মানে কারণ স্যার সে দস্যুতা প্লাস স্যার ধরেন তিনটে জিনিস, তিনটে জিনিস সংগঠন মানে সম্পাদন করার চেষ্টা কিংবা করলে সেটা দস্যুতা হবে। তার মধ্যে একটা দস্যুতা মার্ডার। যদি আপনি আঘাত করে কারণ, হ্যাঁ বলেন। স্যার একটু আগে যেটা পড়ালেন স্যার, তিনটা কারণে যদি চেষ্টা করে কিংবা সম্পাদন হ্যাঁ, করে হ্যাঁ, কাজটা হয়ে যায় তাহলে সেটা দূষিত হবে। তার মধ্যে হলো মৃত্যু, আঘাত এবং অবৈধ বাধা, বেআইনি বাধা। জি, তো জি। মৃত্যু যদি ঘটায় ফেলে স্যার, সম্পাদন করে ফেলে, সেক্ষেত্রে কি দুইটা, তার নামে দুইটা ইয়ে হবে স্যার, চার্জ হবে? দুইটা, সেক্ষেত্রে তো সে মৃত্যু ঘটাই ফেলছে, মানে মৃত্যু ঘটানোর মতন একটা অপরাধ, সেই সাথে সাথে দস্যুতার ধারাও তার বিরুদ্ধে থাকবে। বুঝতে পারছেন? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, হ্যাঁ, আমরা এই 392 ধারায় চলে আসি। দেখেন, দস্যুতার শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। এই জায়গায় দস্যুতা থেকে ডাকাতি যত যাই আছে সব জায়গায় আছে সশ্রম কারাবাস। দেখেন এই জায়গায় দেখেন, 10 বছর পর্যন্ত কি কারাবাস? সশ্রম কারাবাস। যদি আন্ডারলাইন করেন, সূর্যাস্ত বা সূর্যোদয়ের মধ্যবর্তী সময় দস্যুতা অনুষ্ঠিত হয় রাজপথে, এই জায়গায় রাজপথে লেখেন, রাজপথে লেখা নাই। এ জায়গা যদি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময় দস্যুতা অনুষ্ঠিত হয় কোথায় বলেন? রাজপথে। তাহলে সাজার পরিমাণ বেশি। সূর্যাস্ত এবং সূর্যোদয় খেয়াল রাখেন, সূর্যোদয় সূর্যাস্ত না। সূর্যাস্ত এবং সূর্যোদয় বললে বললে রাত বোঝায়, আর সূর্যোদয় সূর্যাস্ত বললে কি বোঝায়? দিন বোঝায়। আচ্ছা, তাহলে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে যদি দস্যুতা করে কোথায়? রাজপথে। সাজা 14 বছর পর্যন্ত সশ্রম কারাবাস হতে পারে। বুঝতে পারছেন? তাহলে দস্যুতা, নর্মালি দস্যুতার সাজা 10 বছর সশ্রম, কিন্তু দস্যুতা যদি করেন রাতের বেলায়, মানে রাতের বেলায় চিন্তাই করলে সাজা কত দাঁড়ায়? 392তেই, বাট সেই ক্ষেত্রে সাজা আসবে 14 বছর। 393 দেখেন, দস্যুতা করার উদ্যোগ, অ্যাটেম্প টু কমিট রবারি। দস্যুতা করার উদ্যোগ নিছেন, যেহেতু আপনি এইভাবে মনে রাখবেন, যেহেতু মূল দস্যুতার সাজা 10 বছর সশ্রম, তাহলে উদ্যোগ নিলে সাজা একটু কি হবে? কম হবে। তাই এই জায়গা দেখেন 10 বছর, সরি 7 বছর সশ্রম, 7 বছর সশ্রম কারাবাস এবং কি অর্থদণ্ড। তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখেন, যে দস্যুতার সংজ্ঞা দিল 390, দস্যুতার শাস্তি 392, দস্যুতার শাস্তি, দস্যুতার উদ্যোগ 393, কত? 7 বছর সশ্রম। এবার দেখেন 394 ধারা, দস্যুতা সংগঠনের স্বেচ্ছাধীন আঘাত প্রদান। আপনি তো দস্যুতা তো করতেনই, সাথে কিও দিচ্ছেন, আঘাতও দিচ্ছেন। তাহলে সাজা দেখেন, যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। এখন মজার বিষয় দেখেন, ধরেন আপনি দস্যুতা করতে গিয়ে
একজনের ধরেন এমন কোপ দিচ্ছেন তার হাত কেটে ফেলছেন, তাহলে এই জায়গায় কিন্তু মামলা হবে 394 সাথে সাথে 326। 394 সাথে সাথে কত? 326। এই জায়গায় আমরা, আপনারা মনে আছে কিনা, মনে না থাকাই স্বাভাবিক, এটা হলো আমাদের ফৌজদারি কার্যবিধি 4 235-এর 3, 235-এর 3, যে ক্ষেত্রে মানে একটা অপরাধ সংগঠিত হয়, বাট ওই একটা অপরাধ আবার বিভিন্ন অপরাধের সমন্বয়ে সংগঠিত, তাইলে ওই বিভিন্ন অপরাধেই একত্রে চার্জ গঠন করা যাবে। তাহলে দস্যুতা সংগঠনে আঘাত দিচ্ছেন, এটা হলো 394, আর শুধু আঘাতের জন্য চার্জ গঠন করা যাবে, এটা হলো মানে গুরুতর আঘাত করতেন আর ডেডলি ওয়েপনের সাথে, সেটা কত? 326। যদি আপনি দস্যুতা সংগঠন করতে গিয়ে কাউরে হত্যা করে ফেলেন, তাহলে 394 সাথে আসবে কত? 302। বুঝতে পারছেন? তো আমাদের নামাজের বিরতি, আজান দিছে, নামাজ শেষ আবার শুরু হবে। না না, নামাজের পর আবার শুরু হবে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন দেখি যে সর্বনিম্ন ১০ জন ব্যক্তির অংশগ্রহণে দ্য পেনাল কোড 1860 অনুযায়ী দস্যুতা সংগঠিত হতে পারে। সর্বনিম্ন যদি বলে ১ জন, সর্বোচ্চ যদি বলে তাহলে কয়জন? ৪ জন। ধন্যবাদ। তারপরে দেখেন ২ নাম্বার, যে চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে, চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে। চুরি করতে গিয়ে আমরা জানি তিন ধরনের অপরাধ: মৃত্যু, আঘাত, বেআইনি বাধা। যদি করার চেষ্টা করে বা তাৎক্ষণিক ভয় দেখায়, তাহলে সেটা হয়ে যাবে কি? দস্যুতা। তাহলে চুরি করতে গিয়ে আপনি স্বেচ্ছায় আঘাত করতেন, কি হয়ে যাবে? দস্যুতা। বাট আঘাতের প্রস্তুতি নিয়ে যদি চুরি করেন, আঘাত করেন নাই, প্রস্তুতি নেওয়ার পর চুরি করতেন, অ্যাকচুয়ালি আঘাত করেন নাই, তাহলে কত দ্বারা? 382। 382। ৩ নম্বর প্রশ্নটা দেখেন, গণেশ রাজপথে চঞ্চলকে পেয়ে পিস্তল দেখিয়ে চঞ্চলের নিকট অর্থ দাবি করায় চঞ্চল তার নিকট থাকা অর্থ গণেশের নিকট সমর্পণ করে। এখানে গণেশ কর্তৃক সংগঠিত অপরাধ, এই জায়গায় রবারি হবে। এটা এক্সটর্শন কেন হলো না? এক্সটর্শন হলো না এই কারণে যে এখানে তাৎক্ষণিক ভয় দেখাইছে এবং জিনিসটা নিয়ে নিতে। যদি যদি এইভাবে বলতো যে ধরেন ভয় দেখাইছে, 1 মাসের মধ্যে এই টাকা আমারে দিবা, নাইলে তোমার খবর আছে, তাহলে হয়ে যাবে এক্সটর্শন। তাহলে হয়ে যাবে কি? এক্সটর্শন বা চাঁদাবাজি। বাট যেহেতু নগদে চাইছে, মানে এখনই তোমার দেওয়া লাগবে, আমি এত ধৈর্য ধারণ করার সময় আমার নাই, তাহলে হয়ে যাবে কি? দস্যুতা বা ছিনতাই। দেখেন তো আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি, চুরি করতে গিয়ে আসামি যদি স্বেচ্ছাক্রমে আঘাত দেয় তবে অপরাধ কি হবে? আগে একবার আসছে কি? দস্যুতা। প্রতিটি দস্যুতায় রয়েছে দেখেন চুরি অথবা এই যে দেখেন জোরপূর্বক সম্পত্তি আদায়। জোরপূর্বক সম্পত্তি আদায়ের আর এক নামই হচ্ছে এক্সটর্শন, বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি। আচ্ছা, এখন 3 নাম্বার প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের যে দস্যুতার বিষয়বস্তু হতে পারে কি সম্পত্তি? স্থাবর অস্থাবর সম্পত্তি উভয়। কেন এটা সবগুলো হলো? কারণ চুরিতে, সরি, দস্যুতায় চুরিও আছে অথবা বলপূর্বক গ্রহণও আছে, তার মানে স্থাবর অস্থাবর উভয়। আর মোটামুটি এগুলা যা যা আছে পারবেন। 9 নাম্বার প্রশ্নটা আমরা দেখি, দেখেন 9 নাম্বার, যে আরিফ জামানকে ধরে ফেলে এবং জামানের সম্মতি ছাড়া অসাধুভাবে জামানের পোশাক হতে, সম্মতি ছাড়া বলছে, জামানের পোশাক হতে জামানের অর্থ ও গহনা সমূহ নিয়ে নাই, এক্ষেত্রে জামানের অপরাধ হলো চুরি। এখানে যদি এরকম হতো যে এখানে আপনার দস্যুতা হলো কেন, হলো না কেন, ধরেন আমি তানবীরে ধরে ফেলছি, তানবীরের হাত ধরে তানবীর আমার সাথে যে কি করেন ভাই, কি করেন, এই কথা বলা অবস্থায় তার পকেটে আমি সিস্টেমে টাকা পয়সা নিয়ে নিলাম, এটা চুরি। কিন্তু নেওয়ার সময় যদি তানভীর আবার আমার বাধা দিত যে আমার এগুলো আপনি নিতে পারবেন না, তখন আবার এটা এগিয়ে যেত দস্যুতা। কোনটা? আচ্ছা, চুরি 379। 379, জি বলেন। হ্যাঁ, বাধা দিলে দস্যুতা হবে। পরের উদাহরণটা, পরের উদাহরণটা পড়ি দেখেন, আরিফ জামানকে ধরে ফেলে, জামানের সম্মতি ছাড়া অসাধুভাবে জামানের পোশাক হতে জামানের অর্থ ও গহনাসমূহ নিয়ে নাই, উক্ত গহনা নেওয়ার সময় আরিফ জামানকে স্বেচ্ছাকৃতভাবে বেআইনি ভাবে বাধা দেয়, এই ক্ষেত্রে আরিফের অপরাধ হলো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ওই যেই যারে বাধা দেখ না কেন,
যদি নেওয়ার সময় যে জিনিসটা দুইজন আর একজন দেখতেছে, তার মানে বাধা দিছে যে আমার এই জিনিস তুমি নিও না, বা সে যদি এইভাবে বলে তাহলে হয়ে যাবে কি দস্যুতা। আপাতত ওই বিস্তারিত ব্যাখ্যা গেলাম না, যেহেতু বাধা দিছে দস্যুতা। দেখেন এছাড়া অন্যান্য যা আছে এগুলো আপনারা পারবেন। 13 নম্বর প্রশ্নটা দেখেন, 13 নম্বর। আরিফ একজন মহিলার কান হতে একটি কানের রিং টান দিয়ে ছিনিয়ে নিয়েছিল, এর ফলে মহিলা কানে আঘাতপ্রাপ্ত হয় এবং কান হতে রক্ত পড়ে। এই ক্ষেত্রে আরিফের অপরাধটি কি হবে বলেন? দস্যুতা বা রবারি। দস্যুতা বা রবারি। আচ্ছা 15 নম্বর প্রশ্নটা দেখেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ। 15 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে কোন ব্যক্তি রাজপথে দস্যুতা করলে, এখানে একটি তীর চিহ্ন দিয়ে লেখেন রাজপথে, রাজপথে দস্যুতা করলে, সূর্যাস্ত আর সূর্যোদয়ের সময় মধ্যবর্তী সময়, উক্ত ব্যক্তি নিম্নলিখিত কোন দণ্ডে দণ্ডিত হইতে পারে? কত বছর? 14 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং কি অর্থদণ্ড। তবে যদি বলে সূর্যোদয় ও সূর্যাস্ত, তাহলে কিন্তু 10 বছর। তাহলে কয় বছর? 10 বছর। হ্যাঁ আজকেই রাতের বেলা ডাকাতি যদি হবে। স্যার বাসায় করে, হ্যাঁ বলেন বলেন। স্যার রাতের বেলায় শুনতে পাচ্ছি। যদি এই রাজপথে না করে বাসায় এই দস্যুতাটা করে, তখন শাস্তিটা স্যার কি হবে স্যার? নর্মাল দস্যুতা? 10 বছরই। আপনার এই ধারায় যদি দেখেন 390 ধারায় বলছে যে রাজপথে করে, সেই ক্ষেত্রেই 14 বছরের বিধানটি প্রযোজ্য। বুঝতে বুঝতে পারছি স্যার। পারছেন? আচ্ছা আমরা টাকা দিতে চলে আসি। স্যার বুঝতে পারছি। আচ্ছা ডাকাতি বা ড্যাকৈটি, ডাকাতি খুবই সহজ। দস্যুতা যদি আপনি বুঝে থাকেন, ডাকাতি বুঝে গেছেন। 4 জন মিলে করলে দস্যুতা, 5 জন বা 5 এর অধিক মিলে যদি দস্যুতা করে সেটা হলো ডাকাতি। মানে দস্যুতা এবং ডাকাতির মধ্যে সংখ্যাগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। দেখেন দণ্ডবিধির 391 ধারায় আন্ডারলাইন করেন ডাকাতির সংজ্ঞা, এবং 395 ধারায় শাস্তি, এবং 393 ধারায় খুন সহ ডাকাতির শাস্তি উল্লেখ করা হয়েছে। একটা জিনিস এখানে দেখেন যে ডাকাতির দস্যুতার সংজ্ঞা ছিল 390, শাস্তি বলছিল 392, দস্যুতার উদ্যোগ 393, দস্যুতা সংগঠন করলে আঘাত 394, মাঝখানে 390 এর পর 391 ফাঁকা ছিল। ওই 391 ধারায় দেওয়া হয়েছে কিসের সংজ্ঞা? ডাকাতির সংজ্ঞা। দেখেন ডাকাতি বা ড্যাকৈটি, পেনাল কোডের 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। যখন বল দিবেন 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা করে, তখন উক্ত দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে। প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি না। মানে প্রত্যেক ডাকাতির মধ্যেই দস্যুতা আছে, কিন্তু প্রত্যেক দস্যুতার ভিতর ডাকাতি নাও থাকতে পারে। আন্ডারলাইন করেন অপরাধের সংখ্যা ছাড়া ডাকাতি ও দস্যুতার উপাদান সমূহ অভিন্ন। শর্ত সমূহতে চলে আসি। শর্ত সমূহ, যে দস্যুতা ডাকাতি হিসেবে গণ্য হবে যদি দস্যুতার ক্ষেত্রে 5 বা ততোধিক সদস্য থাকে। তারা অবশ্যই আন্ডারলাইন করেন দস্যুতা সংগঠন করবে, আন্ডারলাইন করেন দস্যুতা সংগঠনের প্রচেষ্টা করে, ইন্টেস্টার দেন। 5 জন ব্যক্তি দস্যুতার চেষ্টা করলেও সেটা ডাকাতি। বুঝলেন? 5 জন ব্যক্তি দস্যুতার চেষ্টা করলেও সেটা কি ডাকাতি, ওই যে প্রচেষ্টা করে। এবং তারা অবশ্যই আন্ডারলাইন করবেন মিলিতভাবে কনজয়েন্টলি কাজটা করছে। একজন এক জায়গা, বাকি 2 জন আর এক জায়গা, আর একজন এক জায়গা হইলে হবে না। সবার কি হইতে হবে? সম্মিলিতভাবে কাজটা করতে হবে। জেনে রাখা ভালো, ডাকাতি ও দস্যুতার মধ্যে প্রধান পার্থক্য হলো কি বলেন? সংখ্যাগত। প্রত্যেক দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ কয়জন? 4 জন। কিন্তু ডাকাতির ক্ষেত্রে কয়জন থাকবে? 5 জন। জি আচ্ছা আমরা সব শেষের পয়েন্টটা দেখেন, এটা একটু দেখি। সব শেষের পয়েন্টটা, যে ক্ষেত্রে আদালত 5 বা ততোধিক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির চার্জ গঠন করেছে, কিন্তু পরবর্তীতে 5 এর কম সংখ্যক ব্যক্তির অপরাধ প্রমাণিত হয়েছে। ধরেন চার্জ গঠন করছিল 5 জনে, কিন্তু দেখা গেল যে একজন হলো নির্দোষ, তারে খালাস দিয়ে দিছে। তার মানে একজন নির্দোষ, মানে বাকি 4 জন কি করছে? অপরাধ করছে। তাহলে তারা তো দায়ী হবে কিসের জন্য? দস্যুতার জন্য। সেই ক্ষেত্রে আদালত ডাকাতির শাস্তি দিতে পারে না, কিন্তু তাদেরকে দস্যুতার জন্য দণ্ডিত করতে পারে। আমরা শাস্তিটা চলে আসি। দেখেন শাস্তি, আমরা ডাকাতির শাস্তি 395 ধারায় যাবজ্জীবন কারাবাস। আপনি এইভাবে চিন্তা করেন যে দস্যুতার
সংগঠনের ফলে আঘাতের শাস্তি ছিল 394। 394-তে যে সাজা ডাকাতি করলো সেই সাজা, এই যে দেখেন, যাবজ্জীবন কারাবাস বা 10 বছর মেয়াদী সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাটা 396 ধারা, 3টে স্টার দেন। 396 ধারা খুন সহ ডাকাতির শাস্তি, ড্যাকুইটি উইথ মার্ডার। যদি আমরা খুন সহ দস্যুতা করতাম তাহলে 302 এর সাথে 390 বা 394 আসতো, বুঝতে পারছেন? কিন্তু খুন সহ ডাকাতি করলে 393 লাগবে, 302 আর আলাদা করে আনা লাগবে না। ইভেন আমাদের কোনো 34ও আনা লাগবে না। যদি 5 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে ডাকাতি সংগঠনের কলে হত্যা করে, বা তাদের হত্যা করার কোনো অভিপ্রায় থাকুক বা না থাকুক, ডাকাতি করতে গেছে, একজন সদস্য হত্যা করছে, বাকি অন্যদের হত্যা করার কোনো ইন্টেনশন নাও থাকতে পারে, বাট একজন যদি হত্যা করে, ডাকাত দলের সকল সদস্য সমানভাবে দায়ী। ইভেন এরকম আছে, লিখিত পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে যে ডাকাতি করতে গেছে, ওই যে বাড়িতে ডাকাতি করতে গেছে সেই বাড়ির যে মালিক সে বলতেছে, বাবা তোমরা যা ইচ্ছা নিয়ে যাও কিন্তু আমাদের কারো গায়ে হাত দিও না। এই কথা বলার সাথে সাথে তার গুলি করে মেরে ফেলছে একজন। ধরেন ডাকাত দলের অন্য সদস্যদের গুলি করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু একজন বদরাগী ডাকাত আছে, সে গুলি করে মেরে ফেলছে। সকলের সম্মতি না থাকলেও একজন হত্যা করলে সবাই সমানভাবে দায়ী হবে। এটাই কত দ্বারা? 396 দ্বারা। এই জায়গা পূর্ব পরিকল্পনা থাক বা না থাক, আর পূর্ব পরিকল্পনা থাকলেও এই জায়গা চার্জ গঠনের সময় 34 ধারার প্রয়োজন নাই, কারণ এই 396 হলো ইনস্ট্যান্ট নুডলস, এর ভিতরে সবকিছু আছে, খালি পানি ঢাললে হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, আচ্ছা, খুন সহ ডাকাতির শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস বা 10 বছর মেয়াদী সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। একটা প্রশ্নের জন্য একজন ব্যক্তির ভাই বা দ্বিতীয়বার দেওয়া লাগছিল। জিজ্ঞেস করছে, তাও হাইকোর্ট ডিভিশনের ভাই ভাই এক বড় ভাইরে জিজ্ঞাসা করছে যে আপনি কোন সাইডে প্র্যাকটিস করেন, তা উনি দুই সাইড বলতে যায় মুখ ফসকে বলে ফেলছে ক্রিমিনাল সাইডে। বিচারপতি জিজ্ঞাসা করতে, বলেন তো খুন সহ ডাকাতি আছে কত ধারায়? তা এবার উনি ওই নার্ভাসনেসের কারণে 397 ধারা বলে ফেলছে। তাহলে এই হলো আপনি ক্রিমিনাল প্র্যাকটিস করেন, যান। এগুলো ভাইবা। আর 2 বছর অপেক্ষা করা লাগছে। না না, দেখেন তাহলে, আচ্ছা, আমরা 395 ধারায় ডাকাতির শাস্তি, 396 ধারায় খুন সহ ডাকাতির শাস্তি, 97 98 পরে আসতেছি। আমরা আগে 399-তে আসি। দেখেন 399 ডাকাতি সংগঠনের উদ্যোগ। আপনি, আমরা পড়ার সময় সবসময় বলি যে দস্যুতার উদ্যোগ 393, ডাকাতির উদ্যোগ 399, দুইটাই বিজোড়। দস্যুতার উদ্যোগ 393, 7 বছর সশ্রম, আর ডাকাতির উদ্যোগ 399। আপনি মনে রাখবেন, দস্যুতার উদ্যোগ যদি 7 বছর সশ্রম হয়, ডাকাতি একটু বড় অপরাধ, তাহলে এটা 10 বছর সশ্রম। 10 বছর আপনি দণ্ডবিধিতে সাজার কিন্তু একটা মানে আপনার প্যাটার্ন আছে। দ্যাট মিনস আপনি কোন জায়গায় দেখবেন না যে 8 বছর 9 বছর সাজা আছে। 1 বছর আছে, 2 বছর খুব কম আছে, 1 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 14 বছর। বুঝতে পারছেন? দেখেন তাহলে, আচ্ছা তাহলে দেখেন ভাই, তাহলে ডাকাতি সংগঠনের উদ্যোগ এটা কত ধারায়? 399 ধারায়। এবার 401 আর 400 আর 401, এটা ফৌজদারি কার্যবিধি পড়ার জন্য অনেকে জেনে যাওয়ার কথা। 400 ধারায় ডাকাত দলের সদস্য হওয়া, 401-এ কি? চোর দলের সদস্য হওয়া। দেখেন 400 ধারা, ডাকাত দল ভুক্ত হওয়ার শাস্তি, পানিশমেন্ট ফর বিলঙ্গিং টু গ্যাং অফ ড্যাকুইটি। এটা যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। মানে ডাকাতিরও যে সাজা, ডাকাত দল ভুক্ত হওয়ারও সেই সাজা। আর 401 ধারাটা দেখেন, চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি, চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ আন্ডারলাইন পয়েন্ট 7 বছর পর্যন্ত হতে পারে, এবং কি? অর্থদণ্ড। আমরা 402 ধারাটা একটু দেখবো, যে ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়া, এক জায়গায় জড়ো হয়েছে, ডাকাতি অনুষ্ঠানের আগে এক জায়গা জড়ো হয়েছে, তাহলে দণ্ডিত হবে কত ধারায়? 402 ধারায়, সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত? 7 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ড। তাহলে আমার মনে রাখতে হবে, ডাকাতির সংজ্ঞা 391, ডাকাতির শাস্তি 395, যাবজ্জীবন বা 10 বছর সশ্রম এবং অর্থদণ্ড। খুন সহ ডাকাতি ওই 95 সাজার সাথে এক্সট্রা যোগ হবে মৃত্যুদণ্ড। 97 98 আমরা পড়ি নাই। 399-তে বললো যে ডাকাতির উদ্যোগ, যেহেতু দস্যুতার উদ্যোগ 393, ডাকাতির উদ্যোগ 399, 10 বছর সশ্রম। আর ডাকাত দলভুক্ত সাজা 400 দ্বারা, যাবজ্জীবন বা 10 বছর
সশ্রম। চোরের দলভুক্ত হওয়ার সাজা 401, 7 বছর সশ্রম। আর একটা আছে হলো ডাকাতির উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হওয়া, এটাও কত, 7 বছর সশ্রম এবং অর্থদণ্ড। মাঝে বাদ থাকলো দুইটা, এখন সেই দুইটাও পড়ে ফেলবো, দেখেন। 397 আর 98। 397 ধারা দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি। কিসের চেষ্টা সহ? মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি। এই জায়গায় সর্বোচ্চ সাজা বলে নাই, বাট সর্বনিম্ন কয় বছরের কম হবে না? 7 বছরের কম হবে না। 7 বছরের কম হবে না লিখছে, অর্থদণ্ডের তো বলে নাই। আচ্ছা, সর্বনিম্ন শব্দটা কেটে দেন। 7 বছরের কম হবে না লিখলে আর সর্বনিম্ন লেখা লাগে না। তাহলে 397 মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি 7 বছরের কম হবে না। 398টা দেখেন, মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি সংগঠনের উদ্যোগ, এটাও 7 বছরের কম হবে না। মারাত্মক অস্ত্রে সজ্জিত সহ দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ, এটাও কয় বছরের কম হবে না? 7 বছরের কম হবে না। তাহলে আপনারা এগুলা মুখস্থ করার মতো বিষয় না। আর একটা আমি বিষয় সবসময় বলি যে আপনারা সবসময় ইতিবাচক থাকবেন। মানে ইতিবাচক মানে হচ্ছে আপনার আমাদের হাদিস অনুযায়ী আছে, হাদিসে কুদসির একটা হাদিস আছে যে আল্লাহর সম্পর্কে যে যেরকম ধারণা পোষণ করবে আল্লাহ তার সাথে সেরকম মানে আচরণ করবে, বা সেরকম আপনি যদি মনে করেন যে না আল্লাহ আমাদের পাশ করাই দিবে বা করবে, আল্লাহ ঠিকই আপনার উদ্ধার করছে। বাট আপনি যদি প্রথম থেকেই নেগেটিভ চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার সাথে নেগেটিভ চিন্তা ভাবনা করা, নেগেটিভ ঘটনা ঘটারই সম্ভাবনা বেশি। তাহলে আমরা এই জায়গায় যারা আছি একেবারে যে আপনারা সবাই, আমরা আশা করব কিসের? পাশের, যে আমরা সবাই ইনশাল্লাহ পাস করব। বুঝতে পারছেন? মনের মধ্যে ওই যে এর আগে রিটেনে অকৃতকার্য হইতেন বা হয় নাই কেন, এগুলো টোটালি মনে রাখার কোনো দরকার নাই। ভাববেন যে এবার পরীক্ষা দেবো, ইনশাল্লাহ পাস করব, কথা শেষ। কোন প্রকারের কোন কুচিন্তা মানে কথা যেন মুখ দিয়ে যেন কি না বেরোয়। দেখেন, তাহলে দেখেন আমরা জেনে রাখা ভালোতে আছি, জেনে রাখা ভালো। আহ এগুলো মোটামুটি পড়ে নিয়েন। আমরা 4 নাম্বার পয়েন্টটা দেখেন। 4 নাম্বার পয়েন্টটা যে ধারা 393 ধারা অনুযায়ী ডাকাত দলের কোনো একজন সদস্য ডাকাতি সংগঠনের সময় খুন করলে উক্ত ডাকাত দলের সকল সদস্য খুনের জন্য দণ্ডিত হবে যদি তারা একত্রে ডাকাতি করে। আমি আগেই বলছি, যদি এরকম হয়, ধরেন ডাকাতি করতে গেছে, কোনো সোনা গহনা নিতে পারে নাই কিন্তু খুন করে চলে আসছে, মানে যে বাড়িতে ডাকাতি করতে গেছে তাদের কোনো জিনিসপত্র নিতে পারে নাই কিন্তু খুন করে চলে আসছে, তবুও সেটা কি হবে বলেন? তবুও সেটা কি হবে? খুন সহ ডাকাতি। আচ্ছা, পেনাল। একই ডাকাত দল দুই ভাগে বিভক্ত, দুই এলাকা ডাকাতি করতে গেছে, এক দুই 300 ডাকাত করছে আর এক গ্রুপ করে, এক যে গ্রুপ করে সেই গ্রুপ ধরা গেছে, এই ক্ষেত্রে বিচার কি করতে পারে? আপনার প্রশ্নের উত্তর এই লাইনে আছে, যদি তারা একত্রে ডাকাতি করে। দেখেন, যদি দুই বাড়ি যায় তাহলে তো এক ডাকাত দল হইলে গণ্য হবে না। তারা তাদের, ধরেন একজন গেছে কাশিয়ানী আর একজন গেছে মোকশেদপুর, ডাকাত দল একই, ঠিক আছে, কিন্তু এক এক দল বুঝাইতে তারা তো ওই একে কাজ হবে না। ওই বাড়ি যারা গেছে ওই বাড়ির বিচার তাদের, এই বাড়ি যারা গেছে এই বাড়ির বিচার তাদের। 164 এর স্বীকারোক্তি যতই দেখ, 164 এর স্বীকারোক্তি, 164 আদালত, যে কোনো 164 এর উপর ভিত্তি করে আদালত কোনো শাস্তি দিতে পারতো না। নয়ন বন্ডের মামলা তো শুনছেন, নয়ন বন্ড নাম শুনছেন না? ওই যে কি ঘটনা, সেই জায়গায় 164 দিছে, তারা খালাস দিছে একজন আসামি। তাহলে 164 মানেই যে তারে সাজা দিতে বাধ্য, বিষয়টা তা না। 164 অনেক 164 যায় পরবর্তীতে টিকে না। 164 অধিকাংশই তো আপনি করেন তারে কি দেখাইয়া, ভয় দেখাইয়া। আর 164 এর ক্ষেত্রে আপনি যে জিনিসটা জানেন যে ওই যে সেই সাক্ষ্য আইনে চলে যেতে হয়, সাক্ষ্য আইনের 30 ধারা। 164 বিবেচনা করবে যখন দুষ্কর্মের সহযোগীর বিবৃতি, যদি তারা একই মামলার আসামি হয়, ভিন্ন মামলার আসামি হলে তো সেটা বিবেচনার হার কি হয়ে যায়, কমে যায়। আচ্ছা, যাই হোক, ওটা ভিন্ন প্রসঙ্গ। প্র্যাকটিসে অনেক কিছুর তৈরি হয় এবং অনেক কিছু দেখবেন যে নিম্ন আদালত দিছে,
নিম্ন আদালত ভুল করবে বলেই তো একটা কি আছে, উচ্চ আদালত আছে। উচ্চ মানে কি, মানে আপনার উচ্চর কোনো শেষ নাই, মানে আপনার মামলা শেষ করতে হলে জীবন শেষ হয়ে যায়। আপনি ম্যাজিস্ট্রেট রায় দিল, ম্যাজিস্ট্রেট বিরুদ্ধে দায়রা জজের কাছে গেলেন, দায়রা জজের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন, হাইকোর্টের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গেলেন, তারপরে যে আপনার মন ধরে না রাষ্ট্রপতির সাথেও তদবির করেন। আচ্ছা দেখেন, যাই হোক, দেখেন তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। 1 নম্বর প্রশ্নটা দেখেন যে পেনাল কোডের যে ধারায় ডাকাতি সংজ্ঞায়িত হয়েছে তা হলো কত ধারা? 391 ধারা। এখানে খুবই বেসিক কোশ্চেন, এগুলো আমরা পারবেন। আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। দেখেন 4 নম্বর প্রশ্ন পড়লে যে অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদান অভিন্ন? সংখ্যা ছাড়া কোন দুইটা? দস্যুতা আর কি বলেন, ডাকাতি। এখন এই জায়গায় একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আমরা যদি পড়ি তাহলে এতক্ষণ যদি আমরা চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি পড়লাম তাহলে ক্লিয়ার হয়ে যাবো। দেখেন দস্যুতা এবং ডাকাতির মধ্যে প্রধান পার্থক্য হলো সংখ্যাগত। যেমন এটা দেখেন, 4 জন ব্যক্তি করিমের 1 লক্ষ টাকার ব্যাগ তার অনুমতি ছাড়া গ্রহণ করে, তাহলে তারা চুরি করেছে বলে গণ্য হবে। অনুমতি ছাড়া নিয়ে নিল, তাহলে কি করতে? চুরি। আবার উক্ত 4 জন ব্যক্তি যদি করিমকে হুমকি দেয় যে 1 লক্ষ টাকা না দিলে তারা করিমের ছেলের ক্ষতি করবে, এবং করিম উক্ত 1 লক্ষ টাকা 4 জনকে দিয়ে দেয়, তখন উক্ত 4 জন ব্যক্তি বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি করেছে বলে গণ্য হবে। আবার উক্ত 4 জন ব্যক্তি করিমের নিকট হতে 1 লক্ষ টাকা গ্রহণ করার সময় তাকে ইচ্ছাকৃত জখম করলে, তখন উক্ত 4 জন ব্যক্তি কি? দস্যুতার জন্য দায়ী হবে। কিন্তু দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তাহলে তারা কি করেছে বলে গণ্য হবে? ডাকাতি করেছে বলে গণ্য হবে। তাহলে এক উদাহরণের মধ্যে আপনি পেলেন যে কিভাবে দস্যুতা হয়, কিভাবে বলপূর্বক গ্রহণ হয়, কিভাবে চুরি হয়, কিভাবে কি হয়, ডাকাতি হয়। ঠিক আছে পীযুষ সাহেব, বুঝছেন? রেগুলার হইতে হবে পীযুষ সাহেব, দীর্ঘদিন ধরে আহ, আমিও কোচ এখন। আপনারা যদি চ্যাম্পিয়ন না হন আর তো আর হলেই তো হবে না, ব্যর্থ কোচ হয়ে যাবো। ঠিক আছে, এই যারা যারা দীর্ঘদিন ধরে আছেন, এবার আমাদের এমসিকিউ বা প্লাস রিটেন রিটেন যা যা আছে, আমাদের সাফল্য হার যেন শতভাগ হয়। বুঝতে পারছেন? আমি যে কষ্ট করি আপনাদেরও কষ্ট করতে হবে ইনশাল্লাহ। দেখেন 5 নাম্বার, দেখেন ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি কি? তাহলে একটা জিনিস দেখেন, আপনি যদি দস্যুতার সাথে ডাকাতি করেন তাহলে 302 ধারা আলাদা আনতে হবে, কিন্তু যদি ডাকাতির সাথে খুন করেন তাহলে আলাদা 302 ধারা লাগে না। তাহলে কত? 393। ধন্যবাদ। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন সেলফ প্র্যাকটিস আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। সেলফ প্র্যাকটিসের 4 নম্বর প্রশ্নটা দেখেন, যখন 5 বা ততোধিক ব্যক্তি যুক্তভাবে ড্যাশ করে তখন তারা প্রত্যেকেই ডাকাতির জন্য দায়ী হবে। কি করে? দস্যুতা করে, দস্যুতা করার চেষ্টা করে, দস্যুতা করার কি করে, সহায়তা করে, উপরে সবগুলো। আমি আগামী দিনের ক্লাস টেস্টের বলে দিই। আগামী দিন হচ্ছে আপনার 349 ধারা থেকে এই যে 402 ধারা পর্যন্ত। 402 আগামী দিন ক্লাস টেস্ট হবে 349 থেকে 402। জি, বুধবারে। আমরা 6 নম্বর প্রশ্নটা দেখি, একটু পড়ে ফেলি। দেখেন আদালত 349 থেকে 402 আগামী দিনের ক্লাস টেস্ট না 20 মার্কি। দেখেন 6 নম্বর প্রশ্নটা দেখেন, আদালত 8 জন ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ গঠন করে, কিন্তু মামলার শুনানি শেষে 4 জনকে খালাস দেয়। ডাকাতির অভিযোগ ছিল 8 জনের বিরুদ্ধে, খালাস দিছে কয়জনকে? 4 জনকে। তাহলে এক্ষেত্রে আর বাকি 4 জনকে কিসের জন্য দেবে? দস্যুতার জন্য। তাহলে আর মোটামুটি যা আছে এগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন, সবই গুরুত্বপূর্ণ, সব করে ফেলবেন। আজকে আমাদের এই পর্যন্তই। এখন ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। অনলাইনে যারা আছেন বা আমার সামনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। দেখেন আর অনলাইনে যারা পরীক্ষা দিবেন তারা আমি যখন বলবো সময় শেষ, সময় শেষ হওয়ার মধ্যে ছবি দিতে হবে। উত্তরপত্রের ছবি না দিলে আপনার উত্তর কাউন্ট করা হবে না। ওই যে আমি উত্তরপত্র দিয়ে দিলাম 5 মিনিট পর দিলেন তাহলে হবে না। তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।